ক্লিনিকের আউটডোরে বসে অর্থী যখন বাইরের দিকে তাকিয়ে রূপকের জন্য অপেক্ষা করছিল, তখন রূপক অফিসের চেম্বারে বসে নিশিতার মাঝে ডুবে যাচ্ছিল। হালকা ব্যথায় যখন অর্থী দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছিল, তখন রূপক নিশিতার ঠোঁটে ঠোঁট নাড়তে ব্যস্ত। হালকা ব্যথা যখন মারাত্মক হয়ে উঠল, হাত পা কাঁপছিল অর্থীর, তখন রূপক উত্তেজনা নিয়ে আরো কাছে টেনে নেওয়ায় ব্যস্ত নিশিকে। নিশির নাকের ডগায় জমা হালকা ঘাম যেন মুক্ত কণা। ঠিক সে সময় অর্থীর শরীর ঘামে ভিজে যাচ্ছে। যখন রূপক ভাবছে তার বেস্ট ফ্রেন্ড এত সুন্দরী হওয়া সত্ত্বেও এতদিন কেন অর্থীর কাছে ছিল, তখন অর্থী ভাবছে হয়তো কাজ পড়ে গেছে, না হলে রাস্তায় জ্যামে আটকে গেছে, না হলে রূপক আসতে দেরি করার ছেলে না, তাও আবার আজকের দিনে। রূপক যখন আবার নিশিতাকে কাছে টেনে 2 বছরের কন্ট্রাক্টে সিগনেচার করাচ্ছিল, অর্থী তখন নিজের ডেলিভারি পেপারে নিজেই বন্ড সই দিচ্ছিল। কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে কতটা একা হলে, কতটা নিরুপায় হয়ে এই কাজটা করে। শুনেছি 20টা হাড় ভাঙার সমান হয় এই লেবার পেন। তারপরও মেয়েটা বারবার রূপকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। শুধু একটা ইচ্ছে, যদি একবার দেখতে পেত। ঠিক 17 মিনিট পর যখন অর্থী ছেলে জন্ম দিল, রূপক আবিষ্কার করলো এক নতুন নিশিতাকে। মেয়েধীন পেটে যে এত মাদকতা আছে জানা ছিল না, কিন্তু তখন তার স্ত্রীর পেট থেকে জন্ম নেওয়া সদ্য শিশুর নাভির নাড় কাটা হচ্ছে। নারের জন্যই তো নারী জন্মের আগেই সন্তানের সাথে আজন্ম বাধা পড়ে। অর্থী সব শুনতে পারছিল, কিন্তু কিছু বলার শক্তি নেই। অবচেতন মনে শুধুই রূপকে খুঁজতে লাগলো। রূপ তো এমন করে না। আজকের দিনেই ব্যস্ততা, নাকি কোনো বিপদ হলো? পুরোপুরি অজ্ঞান না হলেও নিজেই উঠে গিয়ে কিছু করার শক্তি আর আজ অর্থীর নেই। কিন্তু আজ যে বড্ড প্রয়োজন তোমায় রূপ। কই তুমি? ঠিক রাত 3টের দিকে ঘুম ভাঙল রূপের। পাশে শুয়ে আছে নিশিতা। এই মেয়ের মাঝে এত জাদু আছে জানা ছিল না রূপের। ফোন অন করতেই মেসেজ এলো, ইউ মিসড 419 কলস ফ্রম মায়াবতী। তারপর শুরু হলো মেসেজের টুংটাং। তুমি কি বিজি? আমার ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে খুব। কই তুমি? খুব ব্যস্ত? রূপ, আমার ওয়াটার ব্লক করছে, তুমি প্লিজ আসো। আমি আর খালা ক্লিনিকে যাচ্ছি। আমরা এসেছি, ডক্টর অপারেশন করতে চাচ্ছে। তুমি আসো না। এই তুমি ঠিক আছো তো? ওটিতে ঢুকছি, জানি না আর দেখা হবে কিনা। পারলে একবার এসো। অভিমান না, আমি বুঝি কাজের চাপ তোমার ইদানিং বেশি। ভালো থেকো। এরপর আর কোনো মেসেজ নেই। বুকের ভিতরটা ধক করে উঠল রূপের। অর্থী, অর্থী ঠিক আছে তো? রূপ যখন উঠতে যাবে, তখন অনুভব করলো নিশিতা উঠে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। রূপ, আমি তোর কাছে কোনো দিন কিছু চাইনি, শুধু একটা রাত চেয়েছি তুই আমার কাছে। আজ প্রতিজ্ঞাবদ্ধ, আজ তুই কোথাও গেলে আমি সত্যি মরে যাব। নিশিতার ঠোঁটে স্পর্শ পেয়ে রূপ মন থেকে চলে যেতে চাইল, শরীর সায় দিল না। পরম আবেশে যখন নিশি 2 চোখ বন্ধ হয়ে আসছে, তখন মিটিমিটি চোখে তাকাচ্ছে অর্থী। এখনো যে তার 2 চোখ রূপকেই খুঁজছে। অর্থী যমজ সন্তান জন্ম দিয়েছে, এক ছেলে এক মেয়ে, কিন্তু এখনো ওদেরকে স্পর্শ করতে পারেনি। ডক্টর আদিত্য আহমদ বললেন বাচ্চাদের জন্য স্পেস খুব একটা ছিল না। ছেলেটা মোটামুটি সুস্থ আছে, কিন্তু মেয়েটাকে অবজারভেশনে রাখতে হচ্ছে। ভোরের দিকে অর্থীর মনে হলো কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে আছে তার মাথাটা ঠিক অর্থীর বুকে। চোখ না খুলে বুঝতে পারল এটা আর কেউ নয়, রূপ। যখন যখন দোষ করে ফেলে, ঠিক তখন চুপচাপ এসে অর্থীর বুকে মাথা রেখে চুপচাপ থাকবে। একসময় ঘুমিয়ে যাবে, নিজেও উঠবে না, ওকেও উঠতে দিবে না। ঘুম থেকে উঠে দেখবে অর্থীর সব রাগ গলে পানি। আচ্ছা, রূপ কি জানে ওদের 2জন বেবি হয়েছে? নার্স এসে এভাবে দেখে রূপকে ডাক দিতে চাইলে অর্থী ইশারা করে কিছু না বলতে। আপনার কষ্ট হচ্ছে না? নার্সের প্রশ্নে অর্থী শুধু মাথা নেড়ে না বলে। ঘুম থেকে উঠে রূপ দেখে অর্থী জেগে আছে। রূপের অপমানবোধ কাজ করছিল। এই মেয়েটাকে এই সময় একা ফেলে যাওয়া ঠিক হয়নি। আগে থেকে সে জানতো যে কিছু কমপ্লিকেশন আছে।
তারপরেও নিজের দুহাত দিয়ে অর্থিকে স্পর্শ করতে বিবেকে বাধছে। সব থেকে কঠিন সময় এই সময়। ভরসার হাত চেয়েছিল মেয়েটা। একটা সময় মেয়েটা রূপের জন্য সব ছেড়েছিল, কিন্তু আজ। আমাকে একটু পানি দিবা? গলা শুকিয়ে গেছে। মোটেই না। স্যালাইন চলছে। একটু, প্লিজ, না হলে মরে যাব। না, একটুও না। আমি মরে গেলে তো তুমি খুশি হও, কালকেই বিয়ে করতে পারবা, কিন্তু আমার সন্তান দুইটা তো এতিম হব। কথাটা রূপের বুকে গিয়ে কাটার মতো বিঁধেছে। আচ্ছা, ও কি কিছু বুঝতে পেরেছে? না হলে এসব কেন বলছে? কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় মেসেজের শব্দ হলো। নিশি পাঠিয়েছে, থ্যাংক ইউ সোলো মাচ। কাল রাতে এতগুলা ভালোবাসার জন্য, লাভ ইউ। রূপ রিপ্লে দিল না। মোহে পড়ে হয়তো সে ভুল করেছে, কিন্তু এক ভুল বারবার করলে সেটা পাপ হয়। মেসেজ মিউট করে রেখে দিল সে। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েকটা দিন। ছেলেকে কোলে পেয়েছে, কাল মেয়েকে দিবে। দিলেই ওরা বাসায় চলে যেতে পারবে। এই কয়েকদিন রূপ অফিস সাইট কোথাও যায়নি, শুধু অর্থের কাছে ছিল। পুরো দুনিয়া যখন এখানে, তাহলে ফোন দিয়ে কি হবে? আর অর্থের খেয়াল রাখতেই সময় পার। ফোন চার্জে দেওয়ার সময় সে পায়নি। 2 দিন পর ফোন অন করে দেখে নিশিতার অনেক মেসেজ। শেষ মেসেজটা এমন ছিল, তুই যদি এখন না আসিস, মিলিয়ে নিস, আমি সুইসাইড করব। সাথে হাত কাটার একটা ছবি। এমন দেখে রূপ আর নিজেকে আটকে রাখতে পারল না। আসছি বলে বেজমেন্ট থেকে গাড়ি নিয়ে দ্রুত ছুটল বনানীর ফ্ল্যাটে। নিশি কিছু করে বসবে না তো? খুব জেদি মেয়ে। 8 বছর ধরে ওকে চেনে। যা চাই না পেলে নিজের ক্ষতি করবে। ওর কিছু হলে ও কিছুতেই মেনে নিতে পারবে না। অনেকক্ষণ বেল বাজানোর পর দরজা খুলছে না নিশি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঠিক আছে তো। ঠিক সে সময় দরজা খুলে দিল নিশি। কোনো কথা না বলে খুব শক্ত করে জড়িয়ে ধরল নিশিকে। ঠিক এমন ভাবে ধরেছিল, কলেজ থেকে ট্যুরে গিয়ে যখন নিশি রাতের বেলা কক্সবাজারে লুকিয়ে ওকে ভয় দেখিয়েছিল সেদিন। একটা চর মেরে তোর সব দাঁত ফেলে দেব, এই বাহানায় তো স্পর্শ পাবো। মাথা ঠিক আছে তোর? কি সব মেসেজ দিয়েছিস? আমি মরলে কার কি? আমার সবই। তাহলে কই ছিলি এই কয়দিন? অর্থের কাছে তো। কি আছে ওর মাঝে যা আমার মাঝে নেই? রূপ নিজের মাঝে নিশিকে মিলিয়ে নেয়। বুঝতে পারে মেয়েটার জ্বর, কিছু হয়তো খায়নি। বিছানায় শুয়ে দিয়ে বলে, আমি খাবার নিয়ে আসছি, তুই উঠবি না। তুই চলে যাবি? আমি যাব না পাগলি। চলে গেলে সত্যি মরে যাব কিন্তু। রূপ কিছু না বলে নিশির কপালে চুমু দেয়। ঠোঁটে দিলে কি ফুরিয়ে যেত? অভ্যেস হয়ে গেছে রূপের। কোথাও বের হওয়ার আগে ওর থেকে সবসময় কপালে চুমু দিয়ে বের হয়। ঠোঁটে দিলে বলতো ভালোবাসার বিশুদ্ধ পবিত্র বহিঃপ্রকাশ, কিন্তু কপালে চুমু দেওয়াতেই। সেদিন বৈশাখের প্রথম কালবৈশাখী ছিল, যা অনেক কিছু কেড়ে নিয়ে গেল। রাত প্রায় 10টা। রাতের খাবার খেয়ে কেবল শুতে যাচ্ছিলেন অর্থির মা বাবা। ঠিক সে সময় অর্থির মায়ের ফোনে কল এলো। স্ক্রিনে নাম্বার দেখে আঁতকে উঠলেন তিনি। এতদিন পর? কেন অর্থি কল দিয়েছে? মেয়েটা ঠিক আছে তো? কাপ্পা কাপ্পা হাতে রিসিভ করতে ওপাশ থেকে কেউ কাঁদছে আর বলছে, মা, মা গো, তুমি কেন আমাকে অভিশাপ দিছিলা? মা, আমি তোমার সন্তান বেঁচে রইলাম, কিন্তু তোমার কথা মতো আমি সন্তান হারা মা। মা, তুমি অভিশাপটা ফিরিয়ে নাও না গো মা। আমার দুধের সন্তানটা বেঁচে যাক। মা, মা তুমি শুনছ? অর্থি যেদিন বাড়ি ছেড়েছিল সেদিন মা তাকে অভিশাপ করে বলেছিল, মেয়ে হয়ে তুই যে কষ্টগুলো দিয়ে গেলি, এর জন্য তুই সারা জীবন সুখী হতে পারবি না। আজ থেকে তুই মরে গেলি, আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিলি। আল্লাহ তাআলার কাছে আঁচল ফেলে চাইলাম, তোর বুক থেকেও আল্লাহ যেন তোর সন্তানকে কেড়ে নেয়। তখন তুই বুঝবি কষ্ট কাকে বলে। ফোন কানে নিয়ে কথাগুলো মনে পড়ে গেল অর্থির মায়ের। বুকের ভিতরটা হু হু করে উঠল। মা, জানো মা, আমার 2 দিনের মেয়েটা আর বাঁচবে না মা। জন্মের পর থেকে মা ওকে তো বকেই নিতে পারিনি। মা, আমি তোমার পায়ে ধরি, অভিশাপটা ফিরিয়ে নাও। মা। কল কেটে গেল। অর্থির মা চুপচাপ আছে। ওর বাবা জিজ্ঞেস করছিল কি হয়েছে।
কিছুক্ষণ চুপ থাকার পর সবটা জেনে ঝড় মাথায় নিয়ে বেরিয়ে পড়ল। মেয়ে তার খুব আদরের। সেদিন বাধ্য হয়েছিল বাড়ি ছাড়তে, কিছু বলতে পারেনি। চুপচাপ ওর বাসার সামনে মসজিদে নামাজ আদায় করে একটু দেখার আশায়। বাবা মাকে দেখে ওর ঠিক কান্নায় ভেঙে পড়ে। মা সান্ত্বনার বাণী দিল, কান্না কি থামে? বাবা যেন মরিয়া হয়ে উঠেছে, যদি কিছু করেই হোক নাতনিকে বাঁচাতে, যদি আল্লাহ একটু রহমত করে। মেয়ের ওপর অভিমান, তাই বলে মন থেকে বলেননি কথাগুলো। আল্লাহ তুমি মাফ করো গো, আল্লাহ গো রহমত করো। মেয়ের মুখের দিকে তাকাও। রূপ ফিরে এসে দেখে নিশি বিছানায় শুয়ে আছে, হাতে রূপের ফোন। স্ক্রিনে ভেসে আছে অর্থির হাসি মুখ। অর্থির মুখটা দেখে বিবেক যে বাজছে। মেয়েটা যে ক্লিনিকে, কিন্তু নিশিকে ছেড়ে যাওয়াটা যে সম্ভব না। মেয়েটার খুব জ্বর। খাবার খেয়ে নে, ওকে ছেড়ে দে। মানে? বুঝিস না তুই? এই মেয়েকে ছেড়ে দে, চল অন্য কোথাও যাব, ছোট্ট সংসার বানাবো, চল না। কি বলছিস এসব? খেয়ে মেডিসিন নিবি আয়। আগে বল তুই ওকে ছাড়বি, না হলে খাবো না। একটা থাপ্পড় মারবো। আয় এদিকে খেয়ে নে। আমি তোর এই শাসন খুব মিস করি, তোকে খুব ভালোবাসি সেই প্রথম থেকে। নিশি এসে চুপচাপ বিড়াল ছানার মতো রূপের বুকে মাথা রাখে। জ্বরটা মনে হয় ক্রমশ বাড়ছে। দূর থেকে আজানের শব্দ আসছে। ঝড় থেমে গেছে। কিছুক্ষণ আগে ডক্টর আদিত্য আহমেদ বললেন, মেয়েটাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু বাঁচানো গেল না। অর্থি চুপচাপ বসে আছে। আজকে তার চোখ আর রূপকে খুঁজছে না। আজ তার হাত স্পর্শ করতে চাচ্ছে তার অরুণিমাকে। হ্যাঁ, অরুণিমা, রূপ আর অর্থির মেয়ে অরুণিমা। কিন্তু এখন আর নাম রেখে কি লাভ? সবাই তো বলছে লাশ। সব ফর্মালিটিস পুরো করলো অর্থির বাবা। পশ্চিম আকাশে সূর্য উঠছে, সেদিকে অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে নিয়ে চলেছে ছোট্ট অরুণিমাকে। অর্থির মা রূপকে খুঁজলেও আজ অর্থি খুঁজছে না। মা মেয়ে কেউ কারো স্পর্শ পেল না। আগেই সব শেষ। মেয়ের লাশ কোলে নিতে গগন বিদারী চিৎকারে ভেসে উঠল পুরো চারপাশ। ক্লিনার খালাগুলো যেন কাঁদছে। প্রকৃতি অর্থের সাথে মিলিয়ে কাঁদছে। আহারে মা, আহারে মাতৃত্ব। ছোট্ট অরুণিমাকে অর্থের কোল থেকে নিয়ে নিল ডক্টর আদিত্য আহমেদ। গ্রামের শুরুতেই কবরস্থানে নেওয়া হবে। খুব বেশি কেউ না, অর্থের বাবা, ভাই, কাকা, হুজুর সাহেব আর আদিত্য। এই কয়েকজন মিলেই জানাজা পড়ে দাফন করলো অরুণিমাকে। ছেলেটা অর্থের মায়ের কাছে ছিল, শুধু ভাবছিল, আচ্ছা সত্যিই কি আমার অভিশাপ লেগেছে? না, সে তো এমন চায়নি। কোনো মা তার সন্তানের এত বড় ক্ষতি চায় না। অর্থির ছেলে যে তার অনন্য পাওয়া, সারা জীবন আগলে রাখবে। দাফন শেষ করতে দূর থেকে শোনা যাচ্ছে অর্থির চিৎকার। আদিত্য ঠিক যে ভয়টা পেয়েছিল তাই হলো। অতিরিক্ত স্ট্রেস আর কান্নার কারণে অর্থির অবস্থা ভালো না। রাস্তায় আসার সময় ঝাঁকুনি লেগেছে। আল্লাহ জানে সেলাইয়ের কিছু হলো কিনা। সকালে ঘুম ভেঙে নিশিতা দেখে রূপ তার পাশে নেই, কাউচের উপর ঘুমিয়ে আছে। আচ্ছা, ও এমন কেন? নিজে থেকে কি কখনো কাছে আসতে পারে না? সবসময় কি জোর করতে ভালো লাগে? মাঝে মধ্যে ইচ্ছে হয় ওর হাত ধরে হারিয়ে যেতে। প্রথম দেখাতে যে শুধু ছেলেরা প্রেমে পড়ে এমন নয়, মেয়েরাও পড়ে। ঠিক যেমন ওরিয়েন্টেশন ক্লাসের দিন নিশিতা পড়েছিল। স্বাভাবিক মতো লম্বা, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চোখে আলাদা একটা মায়া। জিম করা বডি দেখেই বোঝা যাচ্ছিল। আর মুখে হালকা দাড়ি, তাও স্টাইল করে কাটা। চুলগুলো, ওফ, সেখানেই তো মরণ হলো। তারপর কিভাবে যেন বন্ধুত্ব হয়ে গেল, বেস্ট ফ্রেন্ড। কিন্তু মনের কথা জানাতে পারেনি নিশিতা। তার আগে এলো অর্থি। আচ্ছা, অর্থি কি সত্যি নিজে এসেছিল, নাকি আমিই নিয়ে এসেছিলাম? এসব ভাবতে ভাবতে কখন যে রূপের কাছে চলে এসেছে খেয়াল করেনি। মাথায় হাত দিতে জেগে উঠল রূপ। অর্থির কপালে হাত দিয়ে দেখে নিল জ্বর আছে কিনা। না, এখন আর জ্বর নেই। দেরি না করে বেরিয়ে পড়ল ক্লিনিকের উদ্দেশ্যে। আজ যে তার প্রিয় ভাসিনীকে নিয়ে বাসায় ফিরতে হবে। ক্লিনিকে এসে কেবিনে কাউকে না দেখে বেশ ঘাবড়ে যায় রূপ। খবর নিয়ে সবটা জানার পর মাথায় আকাশ ভেঙে পড়ে। কোন মুখে যাবে রূপ অর্থির সামনে?
কোথায় খুঁজবে? কি হলো? কিছু বুঝতে না পেরে মাথায় হাত দিয়ে বসে পড়ে রিসিপশনের একপাশে। কিছুক্ষণ পর লিফটে নামতেই খেয়াল হলো অর্থির ভাই অ্যাম্বুলেন্স থেকে নেমে আসছে। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কোলে করে অর্থিকে নামালো আদিত্য। স্ট্রেচারে শুইয়ে দিয়েই বলল, দ্রুত নিয়ে যেতে। ঠিক সে সময় ঘটল বিপত্তি। বিদ্যুৎ না থাকায় লিফট বন্ধ। স্ট্রেচারে করে ৬ তলায় উঠানো পেশেন্টকে সম্ভব না। এত কিছু ভাবার সময় নেই। অনেকটা ব্লিডিং হয়ে গেছে, দ্রুত নিতে হবে। ডক্টর আদিত্য কিছু না ভেবে অর্থিকে কোলে নিতে উঠানোর সময় কেউ এসে তার হাত ধরে বলে, আমার স্ত্রী, আমি নিতে পারবো। রূপের মুখের দিকে তাকিয়ে আদিত্য কিছু বলতে নিয়েও নেয় না। এখন সময়টা অধিকারের নয়, দায়িত্বের নয়। এখন সময় হলো এই পরীটাকে বাঁচানোর। কিছুক্ষণ আগেই তো আদিত্য ছোট্ট একটা পরীকে নিজ হাতে দাফন করে এলো। সে এখন চায় না তার মিষ্টি পরীকে হারাতে। সাদা বেডশিটের অনেকটা রক্তে লাল হয়ে গেছে। ব্যথায় মেয়েটা কুঁকড়ে যাচ্ছে। ইন্টারনাল ব্লিডিং বেশ ভালোই হয়েছে। কমপ্লিকেশন তো আগেই ছিল। শরীরে রক্ত কম থাকায় জরুরি ভিত্তিতে অর্থির শরীরে রক্ত দিতে হবে। ভাই বাবা যেন মরিয়া হয়ে উঠেছে। কি করবে? মা তো নাতিকে কোলে নিয়ে পাথর হয়ে বসে আছে। রূপ দাঁড়িয়ে আছে আইসিইউর সামনে। আদিত্য দিশেহারা হলো, যথেষ্ট শান্ত রয়েছে। আচ্ছা, পারবে তো সে তার ছোট্ট পরীটাকে বাঁচাতে? ব্লিডিং কিছুতেই বন্ধ হচ্ছে না। ১৯তম ব্লাড ব্যাগ চলছে। যত দ্রুত সম্ভব ব্লিডিং বন্ধ করতে হবে। রূপ শুধু তাকিয়ে দেখছিল। খুব কান্না পাচ্ছে। বারবার না করেছিল, কিন্তু মেয়েটা শোনেনি। রূপ তো চায়নি বাচ্চা। কেন সবসময় জেদ করত? কিন্তু যখন কনসেপ্ট করলো, সেদিন আলাদা অনুভূতি ছিল। কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলা, এই যে সিনিয়র চৌধুরী, জলদি আপনার জুনিয়র চৌধুরী আসছে। আমি যে মা হতে চলেছি। রূপের হুঁশ ফিরে আদিত্য আহমেদের কথায়। অর্থের ভাইকে কিছু একটা আনতে বলছিল। আমি যাচ্ছি। আয়ান, তুমি জলদি যাও। আয়ান চলে যাওয়ার পর এই দায়িত্বটা যদি কাল রাতে দেখাতে, তাহলে আজ তোমার মেয়েও বেঁচে থাকতো। আর অর্থের এই অবস্থা হতো না। সারা রাত কেউ চোখের পাতা এক করতে পারেনি। আদিত্য সবসময় অর্থের পাশেই ছিল। সাদা একটা চাদর দিয়ে ঢেকে রাখা, মুখে অক্সিজেন মাস্ক। খুব ইচ্ছে হচ্ছিল ওর থেকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু সে তো তার অধিকার নয়। সাদাতে সবসময় মেয়েটাকে ভালো লাগে আদিত্যর, কিন্তু আজকের সাদা বড্ড বেশি ভয়ঙ্কর। কিছুক্ষণ পর পর আদিত্যর হাত স্পর্শ করছে অর্থির হাত। শুধুই কি পালস চেক করার জন্য, নাকি পরিটাকে ছোঁয়ার আশায়? একজন সন্তান জন্ম দেওয়ার সময় মায়ের যে কি পরিমাণ কষ্ট হয়, যদি সৃষ্টিকর্তা মায়ের শরীরে ধৈর্য না দিত, তাহলে কোনো নারী সন্তানকে জন্ম দিতে পারত না। তাই তো বলে, মায়ের প্রসবকালীন সব যন্ত্রণা মুছে যায় যখন সে সন্তানের দিকে তাকায়। ২ দিন সময় লাগে অর্থির উঠে বসতে। কেবিনে শিফট করার পর রূপ সবাইকে অনুরোধ করে বাইরে চলে যেতে। অর্থির মা বাচ্চাকে রূপের কোলে দেয়। অসুস্থ হওয়ার পর সে যে বাচ্চাকে দেখেনি পর্যন্ত। ছেলেকে পাশে শুইয়ে দিয়ে রূপ অর্থির বুকে মাথা রাখে। বাচ্চাদের মতো কান্না করতে থাকে। শক্ত করে জড়িয়ে আছে সে। অর্থি কখনো রূপকে এভাবে কাঁদতে দেখেনি। হ্যাঁ, দেখেছিল যেদিন রূপের বাবা মা একসাথে অ্যাক্সিডেন্টে মারা যায়। দাফন করে আসার পর খুব কেঁদেছিল রূপ। সেদিন অর্থির বুকে প্রথম মাথা রাখে রূপ। সম্পর্ক ছিল না কিছুই, তবু যেন রূপ ভরসা সাহস সব খুঁজে পেয়েছিল। তারপর থেকেই তো ধীরে ধীরে পথ চলা। এদিকে বাচ্চাটাও কান্না শুরু করে দিয়েছে। ভাঙা ভাঙা গলায় দুর্বল অর্থি বলে, কি করছো? বাপ ছেলে মিলে কান্নাকাটি শুরু করে দিলা কেন? শোনো, ছেলেকে আমার কোলে দাও। আর ওঠো না। রূপ উত্তর না দিয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সে ছাড়া যে আর কেউ নেই তার। আরে ওঠো না, ছেলের গলা শুকিয়ে গেল তো। রূপ উঠে ছেলেকে কোলে দিয়ে অর্থির কপালে চুমু দেয়। অপরাধ বোধ যে কুরে কুরে খাচ্ছে। বিনিময়ে অর্থি হাসে আর বলে, আমি তো একা পারবো না, মাকে পাঠাও না। রূপ বেরিয়ে অর্থির মাকে পাঠিয়ে দেয়। লিফটের সামনে দাঁড়াতে কয়েক সেকেন্ডের জন্য খুলে যায় দরজা। সেই সময় হাত ধরে টান দিয়ে কেউ রূপকে লিফটে নিয়ে নেয়। কিছু বুঝে ওঠার আগেই তার আয়ত্তে চলে যায় রূপের ঠোঁট জোড়া। রূপ বেশ বুঝতে পারে স্পর্শ শুধুই নিশিতার। রূপ যতটা দ্রুত পারল নিশিকে নিজের থেকে দ্রুত ছাড়িয়ে নিল। বেশ খানিকটা জোর করে ধাক্কা দেয় নিশিকে।
লিফটের দেয়ালে সজোরে ধাক্কা খায় নিশি। মাথাটা ঝিমঝিম করছে। খানিকটা সময় লাগে ঝটকা সামলাতে। লিফট এসে গ্রাউন্ড ফ্লোরে নেমেছে। দরজা খোলার পর নিশি রূপের হাত ধরে টেনে নিয়ে হসপিটালের ক্যান্টিনের পাশে একটা রুমে ঢুকে। তুই এভাবে আমাকে ধাক্কা দিলি কেন? তুই এখানে কি করছিস? আর এসব কি? তোর ফোন অফ। আর আমি পারছি না তোকে ছাড়া থাকতে। বড্ড ভালোবাসি তো। ভালোবাসা? ভালোবাসা মাই ফুট। আমি তোকে ভালোবাসি না। অর্থে আমার স্ত্রী। আমি শুধু ওকে ভালোবাসি। আমি আমার ভালোবাসা আদায় করে নিতে জানি রূপ। কিভাবে? শ্যাম্পেন খাইয়ে, ক্লিভেজ দেখিয়ে? তুই ছাড়া আমার দেহ কেউ স্পর্শ করেনি, তুই জানিস। তোর জন্য আমার মেয়ের দাফনটা করতে পারিনি। পাগলিটা মরেই গিয়েছিল প্রায়। তোকে কোনোদিন মাফ করব না। যা তুই এখান থেকে, যা। রাগে রূপের হাত পা কাঁপছে। সাহস হয় কি করে? বেস্ট ফ্রেন্ড তো কি, স্ত্রী তো নয়। সেদিন যা হয়েছে সব নেশার ঘোরে। হ্যাঁ, একসময় নিশিকে খুব কাছে চাইতো, কিন্তু অতীত। সে রাতে যদি বের হয়ে না যেত, তাহলে হয়তো মেয়েটা আজ বেঁচে থাকতো। স্বামী হিসেবে সে হয়তো খারাপ, কিন্তু বাবা হিসেবে সে আজ খুনি। আদিত্য কেবিনে ঢুকেই দেখলো অর্থি বেবিকে ফিডিং করছে। চোখ নামিয়ে নিল, কিন্তু তার কাছে এই মুহূর্ত যেন অমূল্য। আদিত্য দা, দাঁড়িয়ে আছো কেন? এসে বসো। পরে আসি। হুম, হয়ে গেছে, আসো। তুমি নাকি আমার ছেলেকে কোলে নাওনি, কেন বলো তো? আমি বাচ্চা সামলাতে পারি না। তুই তো জানিস। তুমি না চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট। সে যাই হোক, নাও তো আমার ছেলেকে। আদিত্য উঠে গিয়ে কাছের চেয়ারে বসে। অর্থি খুব সাবধানে কোলে দেয়। আদিত্যর অনুভূতিটা ভিন্ন ছিল না। পরনিমাকে কোলে নিয়েছে সে। মনে হচ্ছে এরা যেন আদিত্যর অংশ। অর্থির কাছে এসে রূপ চুপচাপ দেখছে। অর্থির হাত রূপের হাতে। সে চাইছে অর্থিকে সবটা বলতে, কিন্তু কিছুটা সময় দরকার। ঠিক সে সময় হন্তদন্ত হয়ে ঢুকলো আবির। স্যার স্যার বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে। স্যার, আপনাকে এখনই খুলনা যেতে হবে। কেন? স্যার, কিছু সমস্যা হয়েছে ফ্যাক্টরিতে। তোমরা আছো কি করতে? আমি যাব না। স্যার, অনেক ক্ষতি হয়ে যাবে। কিন্তু রূপ তার কথায় অনড়। সে যাবে না। ওর থেকে সে 2 দিনের জন্য ছেড়েছিল। 2 দিন অনেক কিছু কেড়ে নিয়েছে আর না। অর্থির কথা রূপ ফেলতে পারল না। তাকে যেতেই হচ্ছে। অর্থির ফ্যামিলি আশ্বাস দিয়েছে, খেয়াল রাখবে। কিন্তু রূপের মন কুগাইছিল। আদিত্য চেম্বারে বসে আছে। কিছুক্ষণ আগে ওটি করে এসেছে। চোখে শুধু সেই 15 বছর বয়সী অর্থি। কানে বাজছে তার ডাক। আদিত্য দা, এই যে দেখুন। ভুলেও আমাকে আপনার বউ ভাববেন না। আব্বু যতই আপনাকে বাবা আর আমাকে মা বলুক না কেন, তবুও কিন্তু আমি আপনার বউ নই। কথাটা মাথায় রাখবেন। রাজশাহী থেকে ঢাকা এসে বেশ খানিকটা খারাপ লাগছিল আদিত্যর। সবে সে এই বাসায় এসেছে। জিনিসপত্র গুছিয়ে রাখার সময় পিছন থেকে মেয়েলি কণ্ঠস্বর শুনে পিছনে তাকিয়ে বেশ রীতিমতো চমকে যায়। 14-15 বছর বয়সী মেয়ে, কোমর অব্দি চুল, দেখতে অপরূপ। চোখের নিচে নাকের বাঁ পাশে তিল, ঠোঁটগুলো হালকা বেগুনি, হালকা মিষ্টি রঙের 3 পিস পরা, দেখতে একেবারে পরীর মতো। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মিষ্টি পরী? কি বললেন? কিছুই না। তাছাড়া আমার বউ হওয়ার বয়স আপনার হয়নি, পিচ্চি মেয়ে। আদিত্য নিজেকে সামলে নিয়েছে। এই গুণ অনেকটা রক্তে মিশে আছে। হোহ, তাহলে সমস্যা নেই। শুনলাম আপনি নাকি এ বাসায় থাকবেন, লজিং মাস্টার? আদিত্য ভ্রু কুঁচকে তাকায়। এই পিচ্চি, তুমি লজিং মাস্টার বলছো? না, গল্পে পড়েছি। আচ্ছা, বললেন না তো। কি, লজিং মাস্টার? ধরে নাও তাই। আদিত্যর বেশ খানিকটা সময় লেগেছিল এই মেয়েকে বুঝতে। সত্যি কি কিছু বোঝে না, নাকি না বোঝার ভান করে? কিছুদিন যেতেই বোঝে না এই মেয়েটা সত্য এমন। একদিন রাতে আদিত্য বসে পড়ছিল। হঠাৎ মনে হলো কেউ যেন কাঁদছে। আন্টি বাসায় নেই। আয়ানকে নিয়ে গ্রামে গেছে। আঙ্কেল ফিরেনি। খালা বাজারে গেছে, ফিরেনি। তবে কে কাঁদছে? রুম থেকে বেরিয়ে বুঝতে পারে কান্নার শব্দটা অর্থি রুম থেকে আসছে। দৌড়ে রুমের কাছে গিয়ে ভিতরে ঢুকতে অর্থি আদিত্যকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়।
অক অক করে বমি করতে করতে পেটে হাত দিয়ে বসে পড়ে। আদিত্য ধরে রুমে নিয়ে এসে শুয়ে দেয়। সেদিন প্রথম কোনো মেয়েকে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। অনুভূতি বলার ছিল না। কিছুক্ষণ পর বুঝতে পারে বিষয়টা। কিচেনে গিয়ে গরম পানি এনে দেয়। ছ্যাঁক নাও, কমে যাবে। আমি পারবো না, আমার বমি আসছে। আমি মনে হয় বাঁচবো না। আম্মুকে ডেকে দিন, আমার সময় শেষ। আদিত্য প্রায় হেসে ফেলে। হাসি থামিয়ে বলে, আগেও এমন ব্যথা হতো? না, আজকেই প্রথম। আজকেই প্রথম। আম্মু বলতো রাস্তার কিছু খাবি না, কিন্তু আমি আজকে তেঁতুলের আচার খেয়েছি। মনে হয় তাতে কাচের গুঁড়ো ছিল। আমার পেটের নাড়িভুড়ি কেটে রক্ত বের হচ্ছে। আমি আর বাঁচবো না। তুমি কোন ক্লাসে পড়ো? ও আল্লাহ, তুমি দড়ি ফালাও, আমি উঠি। আমি মরি আর সে বলে কোন ক্লাসে পড়ি? 9-এ পড়ি। 9 বুঝছেন? আল্লাহ গো, তুমি কই? আমারে নাও, এত কষ্ট দিয়ে নিবা কেন? আমি কি দোষ করছি? বলেই কান্না শুরু করে দিল। আদিত্য হাসছিল। বলল, চুপচাপ শুয়ে থাকবে। এইটা নাও, এখানে ধরে থাকবে। আমি আসছি। বাইরে থেকে লক করে দিয়ে যাব। আমি আঙ্কেল ছাড়া কেউ এসে মরে গেলেও খুলবা না। কিছুক্ষণ পর আদিত্য আসে। অর্থির হাতে একটা প্যাকেট দিয়ে চলে যায়। ততক্ষণে পেট ব্যথা কিছুটা কমেছে। অর্থি প্যাকেট খুলে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। বইতে পড়েছিল বটে, কিন্তু আজকের দিনে সে কিশোরী থেকে ধীরে ধীরে যৌবনে পা রাখতে চলেছে। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে আদিত্য বসে আছে। চুলগুলো ঠিক করে বাঁধো তো, বিনুনি করো। অর্থি তাই করলো। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আল্লাহ, তুমি দড়ি ফালাও, আমি উঠি। আদিত্য অর্থির হাত ধরে বসে ওকে সবটা বুঝিয়েছিল। অর্থি মাথা নিচু করে বসেছিল, কিন্তু ভয় পাচ্ছিল না। সেদিনের পর থেকে পাল্টে যায় সম্পর্ক। শুরু হয় বিশ্বাসের পথ চলা। তারপর বাকি 5টা বছর অর্থিকে কখনো ব্যথায় কাঁদতে হয়নি। আদিত্য ছিল তো। স্যার, স্যার। হুম। বসে বসে স্মৃতিতে অস্তিত্বশীল হয়ে উঠেছিল আদিত্য। স্যার, ম্যামের প্রচন্ড পেন হচ্ছে, খুব কান্না করছে। আদিত্য জানতো এটাই হবে। জেনেটিক ভাবে মায়ের থেকে রোগ পেয়েছে। দীর্ঘশ্বাস ফেলে আদিত্য দ্রুত পায়ে ছুটে চলল কেবিনের দিকে। সারাদিন কাজ করে ফার্ম হাউসে ফিরে খুব ক্লান্ত লাগছে রূপের। গায়ে এলিয়ে দিতেই কারো স্পর্শ অনুভব করছে। হুম, অর্থির স্পর্শ। যখন যখন বাইরে থাকে মনে হয় অর্থি আশেপাশে আছে, কিন্তু চোখ খুললেই দেখে কেউ নেই। হাঁটা ধীরে ধীরে। রূপের শার্টের বোতাম খুলতে থাকলে রূপ ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হ্যাঁ, নিশি। এবারে ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। নিচে বসে পড়েছে। তোর সমস্যা কি নিশি? তোর কি সমস্যা? তুই কেন আমার সাথে এমন করছিস? তুই কি জানিস না? বুঝিস না? সবটা ভুলে গেলি? না, ভুলিনি। সব মনে আছে। কিন্তু এখন অর্থে আমার দায়িত্ব, আমার কর্তব্য, আমার ভালোবাসা, আমার স্ত্রী। স্ত্রী? হাসালি রূপ। ভুলে গেছিস তুই কখনো ওর থেকে ভালোবাসিসনি। তোদের বিয়ে কোনো প্রেমের নয়। যা হয়েছিল সব পরিস্থিতির সৃষ্টি। তুই শুধুই ওর আশ্রয়দাতা। সেদিন তুই ওকে আশ্রয় না দিলে হয়তো আজ ওর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। ও শুধুই তোর আশ্রিতা। আর আশ্রিতা কখনো স্ত্রী হতে পারে না। আমি মানি না। তুই শুধু আমার। ভুলে যা 3টে বছর, প্লিজ। না হলে আমি যে মরে যাব। রূপ, প্লিজ। আদিত্যকে দেখিয়ে অর্থি হাত বাড়িয়ে দিল। মেয়েটা যেদিন থেকে আদিত্যকে পেয়েছিল সেদিন থেকে অসুস্থ হলে এভাবে হাত বাড়িয়ে দিত। আন্টিকে আজ অনেক বলে বাসায় পাঠানো হয়েছে। সবসময় দেখার জন্য নার্স রয়েছে। আদিত্য তো আছে। হঠাৎ করে জ্বর কেন আসলো বুঝলাম না। জ্বর আসলে তো অর্থি আদিত্যর সাথে পাগলামি করত, যা সকালে উঠেই ভুলে যেত। এখনো কি তাই করে? মেডিসিন দেওয়ার পর মেয়েটা একটু ঘুমিয়েছে, হাত ছাড়েনি। ওর মুখের দিকে তাকিয়ে থাকলে ঘোর লাগা ভালোবাসা কাজ করে। অতীত ফিরে আসে। মেডিকেল লাইফটা প্যারাময়। 2 দিন পর পর এক্সাম। পড়তে পড়তে কাহিল অবস্থা। পড়ার টেবিল ছেড়ে সবেমাত্র উঠবে। বিছানায় ওর থেকে দেখে বেশ চমকে গিয়েছিল। তারপর মনে হলো এটা নতুন নয়। প্রথম যেদিন ওর থেকে নিজের বিছানায় পায় সেদিন মাত্র 17 দিন হলো এই বাসায় এসেছে। ওর থেকে নিজের পাশে দেখে ভয়ের থেকে অবাক হয় বেশি। এই মেয়ে তো আমার সাথে ঠিকঠাক কথাই বলে না। তার থেকে বড় লোক লজ্জার একটা বিষয় আছে। আমি ছেলে, আমার কোনো সমস্যা নেই।
কিন্তু ও তো মেয়ে, ছেলেদের চরিত্র রঙিন কাপড়ের মতো, যেখানে কাদার ছিটা লাগলে বোঝা যায় না। কিন্তু একটা মেয়ের চরিত্র তো সাদা কাপড়ের মতো, একটু দাগ লাগলেই সবার নজরে পড়ে। ধীর পায়ে সেদিন আঙ্কেল আন্টিকে ডেকে এনেছিল। ওনারা হেসে ফেলা আদিত্যর চেহারা দেখে। বুঝলে বাবা, মেয়ে আমার ঘুমের মধ্যে হাঁটাচলা করে। স্লিপিং ওয়াক। হ্যাঁ, তুমি কিছু মনে করো না। সেদিনের পর থেকে আজকে 3 দিন। এরপর আসলে আদিত্য আর আঙ্কেল আন্টিকে ডাকেনি, নিজে ওর ঘরে দিয়ে এসেছে। এবারও তাই করতে যাচ্ছিল। স্পর্শ করতেই বুঝতে পারলো শরীর খুব গরম। সামনে ফাইনাল এক্সাম। জ্বর বাঁধিয়ে বসেছে। আদিত্য তা বলেই ডাক দিতে ওর দিকে চোখ তুলে তাকায়। আদিত্য দা, আমায় একটু আদর করবে? অর্থের এমন আবদারে কিছুটা ভেবাচেকা খায় আদিত্য। নিজেকে সামলে নিয়ে বলে, এই পিচ্ছি, কি বলো এসব? চলো নিজের ঘরে চলো। আমি মরে গেলে খুশি হও, তাই না? কি বলছে এসব? তাহলে যা বলছি করো। মাথা গেছে পুরোপুরি। অর্থে কিছু বলে না। কিছুক্ষণ পর উঠে যেতে নিয়ে পড়ে যাচ্ছিল। আদিত্য ধরে ফেলে। থাক, আর দয়া দেখাতে হবে না। আদিত্য কোনো পাত্তা না দিয়ে কোলে উঠিয়ে নিয়ে যায় রুমে। অর্থের মাকে ডাকার পর দেখে ওর জ্বর। আন্টি পানি আনতে গেলে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, এই নাও, করলাম আদর। খুশি? পরদিন সকালে, জ্বর কমেছে মা? হুম। বলনি কেন? আদিত্য না বললে তো জানতামই না। নিজের খেয়াল রেখো, আর আজ স্কুলে যেও না। আজ ফাইনালের প্রবেশপত্র দিবে, যেতেই হবে। আজ থেকে আয়ানের এক্সাম শুরু। আমি যেতে পারবো না। তোর বাবার মিটিং আছে। আচ্ছা, আমি আসার সময় নিয়ে আসবো। একা যাওয়ার দরকার নেই। তোমার কাছে দিবে না মা? জানোই তো নিয়ম কানুন। আন্টি, কিছু মনে না করলে আমি নিয়ে যেতে পারি। কিন্তু তোমার ক্লাস। সমস্যা নেই। আদিত্য বাইক কিনেছে। বাবার এত টাকা, অথচ বাইক। বাবার বন্ধুর ছেলে বাবার মতোই কিপটে। কি ভাবছো? আমি আবারও কাল রাতে আপনার। শুধু কি তাই সুন্দরী? তুমি তো বেশ আবেদনময়ী। এসব ভাষা অর্থই বোঝে না, তাই চুপচাপ রইল। ফিরে আসার সময় ওর বান্ধবীরা এগিয়ে দিতে এসে আদিত্যকে দেখে তো পুরাই ফিদা। কালো জিন্সের সাথে হালকা নীল শার্ট, দাড়িগুলো ছোট করে কাটা, চুল বডি সব মিলিয়ে তামিল হিরো। এক একজনের এক এক কথা শুনে অর্থি তেলে বেগুনে জ্বলে ওঠে। ওদেরকে আর সামনে না নিয়ে দ্রুত পায়ে এগিয়ে চলে। চলুন, তোমার বান্ধবীদের সঙ্গে পরিচয় করে দিলে না তো? কি দরকার? কোনো দরকার নেই। আদিত্য বুঝে, কিন্তু তবুও কিছু বলে না। কয়েক মাস পর, এখন ওর থেকে সব জায়গায় আদিত্য নিয়ে যায়। সকালে যাওয়ার সময় স্কুলে নামিয়ে দিয়ে তারপরও ক্লাসে যায়। আসার সময় নিয়ে আসে। আদিত্য যেদিন পারে না সেদিন অর্থির বাবা যায়। একা ছাড়তে ইচ্ছে করে না। আদিত্য ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। সে সময় অর্থি এসে সামনে দাঁড়ায়। একদম সামনে। নীল শাড়ি, খোলা চুল, হাতে চুড়ি, লাল লিপস্টিক। আদিত্য হার্টবিট মিস করে। কেমন লাগছে আমায়? পুরাই হারপিকের বোতল। মানে কি? শুকনো মেয়ে, নীল শাড়ি, লাল লিপস্টিক, পুরোই হারপিকের বোতল না? অর্থি যেন সহমত। কিন্তু এখন? আর শাড়ি নেই? অর্থি উত্তর না দিয়ে আদিত্যকে টানতে টানতে উপরে নিয়ে যায়। আলমারি খুললে আদিত্য দেখে পুরো শাড়ির দোকান। আমার জন্মের পর থেকে বাবা মায়ের জন্য যখন যখন কিনে, আমার জন্য কিনে। বলুন কোনটা পরবো? আদিত্য কালো শাড়ি বের করে হাতে দেয়। পরতে পারো? হুম। যাক, কিছু তো পারো। না হলে আমার আবার পরিয়ে দিতে হতো। হুহ, তাতে কি? আমি কি আপনাকে ভয় পাই? তাই বুঝছি। জি, আমি চাইলে আপনার সামনে শাড়ি চেঞ্জ করতে পারবো। আদিত্য হেসে চলে যেতে নিলে অর্থি ধাক্কা দিয়ে খাটে ফেলে হাত, ওর এক হাতের সাথে হ্যান্ডকাপ বিছানায় লাগিয়ে দেয়। কি করছো কি? চ্যালেঞ্জ করেন কেন? পিচ্চি মেয়ে, তুমিই লজ্জা পাবে। যেতে দাও আমায়। যদি পারি। পারলে পারলা, আমায় যেতে দাও। ওহো, বলুন কি দিবেন? কি চাই? তেঁতুলের আচার, যা আপনি আমাকে 5 মাস যাবৎ খেতে দিচ্ছেন না। স্কুলে সবাই জেনে গেছে আদিত্য অর্থির বয়ফ্রেন্ড। পাকনা পোলাপানদের কিছু বলতে হয় না, একাই বোঝে। অর্থি যেন দিন রাত শুধুই আদিত্যকে চাই। অর্থির মা বাবা কিংবা আদিত্যর ফ্যামিলি, কারো কোনো সমস্যা নেই। দেখতে দেখতে অর্থির ফাইনাল টেস্ট চলে এলো।
স্কুলে বসে কথা হচ্ছিল বান্ধবীদের। আদিত্য ভাইয়া তোকে কিস করেছে। কেন? তা করবে কেন? বাহারে, তোর বয়ফ্রেন্ড। আর কেন? উনি আমার বয়ফ্রেন্ড হবে কেন? মাথা গেছে? আমরা বুঝি, থাক বলতে হবে না। দেখিস আবার যেন ভ্রমরা মধুকে উড়াল না দেয়। সে সময় আদিত্য চলে আসে। আদিত্যর বাইকে উঠে আজকে কাঁধে হাত রাখতে অস্বস্তি হচ্ছে। আদিত্য খেয়াল করে জোরে ব্রেক কষে। অর্থি হুড়মুড়িয়ে আদিত্যর উপরে পড়ে। সমস্যা কি আদিত্য দা? তোর সমস্যা কি? অর্থি সব বলে। আদিত্য কিচ্ছু বলে না। সেদিন থেকে আদিত্য অর্থিকে দূরে দূরে রাখছে। অর্থি বিষয়টা বুঝেও কিছু বলে না। এখন আর সারা রাস্তা অর্থি কথার ঝুড়ির গল্প বলে না। দেখতে দেখতে 13 দিন পার হয়ে গেল। এক্সাম শেষ। আদিত্য বসে বসে পড়ছিল। অর্থি আজ শাড়ি পরেছে। চুপচাপ এসে আদিত্যর বিছানায় শুয়ে পড়ে। আদিত্য রাগ ভাঙানোর এর থেকে উপায় পায়নি সে। অর্থিকে এতদিনে একবারও আদিত্য রুমে আসতে দেখেনি। খুব ক্লান্ত ছিল অর্থি, এক্সাম দিয়ে। তার উপর বাহিরে ঠান্ডা পড়েছে। বিছানায় শুতে ঘুমিয়ে গেছে। অর্থিকে ছাড়া আদিত্যর থাকতে কষ্ট হচ্ছিল, কিন্তু কখনো তো ওকে ওভাবে স্পর্শ করেনি। চাইলে সে অনেক কিছুই পারত, কিন্তু তাও মেয়েটা কেন এমন কথা বলল। সিগারেট ফেলে দিয়ে আদিত্য বিছানায় যেতে অর্থিকে দেখে চমকে যায়। চুলগুলো এলোমেলো, মুখে ছড়িয়ে আছে। শাড়িটা একটু উপরে উঠে সাদা ধবধবে পা বেরিয়ে আছে। এই মেয়েটা নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবে। এমনিতেই মেজাজ ভালো না, তার উপরে এই মেয়ের এসব। বাচ্চা মেয়ে, কিছুই বোঝে না, আসে পাকনামি করতে। কোলে তুলে নিতে আবার কি যেন হলো। বেশ খানিকটা জোরেই খাটের উপর ফেলে দেয় অর্থিকে। ঘুম ভেঙে যায়। দেখে আদিত্য বারান্দায় দাঁড়ানো। মাথাটা বেশ ঝিমঝিম ধরছে। উঠতে গিয়ে শাড়িতে পাড়া লেগে পড়ে যায়। আদিত্য আসে না। অর্থের কানে শুধু বাজতে থাকে, তোমার বাসায় আছি বলে কিন্তু তোমার আয়া না যে তোমার সব আমাকে করতে হবে। তুমি কি সত্যি ঘুমের মধ্যে হাঁটো, না অন্য কিছু? প্রতিদিন ড্রামা, ইউজলেস ফেলো, মাঝরাতে ঢং, যত সব। আদিত্য ইচ্ছে করে এমনটা করে। দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এভাবে থাকলে নিজেকে কন্ট্রোল করা দায়, কিন্তু সে চায় না তার ভালোবাসার মানুষকে অপবিত্র করতে। অর্থী আর আদিত্যর ঘরে যায় না, কিন্তু অদ্ভুতভাবে ঘুমের মধ্যেও সে এখন আর যায় না। সিঁড়ি দিয়ে নেমে চুপচাপ রান্নাঘরে শুয়েছিল। বাসার সবাই এটা নিয়ে চিন্তিত, কারণ এমনটা হলে যে কোনো সময় মেন গেটের বাহিরেও যেতে পারে। সবার সমস্যার সমাধান অর্থী নিজেই দেয়। আমাকে তালা মেরে রাখো, আমি চাইলেও বের হতে পারবো না। অর্থীর কথাতে কেউ রাজি হয় না। আদিত্য বুঝে তার ওপর রাগ করে এসব বলছে অর্থী। মেয়ের জিদের কাছে হার মানে সবাই। অর্থী খাবারের টেবিল ছেড়ে উঠে যায়। আমার খাবারটা পাঠিয়ে দিও। যেহেতু এক্সাম, তাই সারাদিন রাত সবসময় ঘরেই থাকবো। পড়াশোনা হবে, আর কোনো ঝামেলা হবে না। আদিত্যর বেশ খানিকটা রাগ হয়। এটা কেমন কথা? আঙ্কেল মেনে নিল কেন? মেয়ের জেদ, তাই কি মানতে হবে? আজ প্রায় 1 মাস যাবৎ অর্থী নিজের রুমেই থাকে, বের হয় না। টিউটর এসে পড়িয়ে যায়, কিন্তু ও বের হচ্ছে না। মেয়েটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে আদিত্য। গভীর রাতগুলোতে যখন অর্থীর পড়ার শব্দ আসে না, তখন বাকি রাত সিগারেটের সাথে কাটে। দেখতে দেখতে কেটে যায় আরো 1 মাস। অর্থীকে না দেখতে পেয়ে আদিত্য পাগল প্রায় হয়ে উঠেছে। ওর ঘুমন্ত চেহারা যা আদিত্যর ঘুমের ঔষধ। সেদিন অর্থীর বিদায় অনুষ্ঠানে যাওয়ার কথা। হালকা আকাশি 3 পিস, খোলা চুলে বেরিয়ে এলো অর্থী। মেয়েটাকে দেখে আদিত্যর বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। চোখের নিচে কালি, শুকিয়ে গেছে। কোনো কথা না বলে চলে যায় আদিত্যর সাথে। রাস্তায় কোনো কথা বলেনি। ফিরে এসে আবার রুমে চলে গেছে। না, আজ রাতে আদিত্য আর নিজেকে ধরে রাখতে পারল না। রাত 1টার দিকে তালা খুলে রুমে গিয়ে দেখে মেয়েটা খাটের নিচে শুয়ে আছে। হাতটা হ্যান্ডকাফ লাগানো, হাতটা নীল হয়ে গেছে। রাতে যেন অন্য কোথাও না যায়, এর জন্য এই অবস্থা। আগে ওঠো, তারপর এই ফালতু জিনিসকে এনে দিয়েছে, তার ব্যবস্থা করব, বলে আদিত্য কোলে নিয়ে খাটে শুয়ে দেয়। মেয়েটা সারাদিন কিছুই খায়নি। খাবারটা অমনি পড়ে আছে। নিজেকে খুন করতে ইচ্ছে করছে। ঘুম ভাঙার পর অর্থী আদিত্যকে দেখে আবার ঘুমাতে যাওয়ার সময় চোখ তুলে তাকায়।
আপনি এখানে কেন? যান এখান থেকে। যাওয়ার জন্য আসিনি, থাকবো বলে এসেছি। মানে? কিছুই না। সাইডে চাপো, বসতে দাও। আর তুমি ঘুমাও তো। পরদিন সকালে আঙ্কেলের সাথে কথা বলে আদিত্য। এবার আদিত্যর জেদের কাছে অর্থি হার মানে। বারান্দায় দাঁড়িয়ে ঠান্ডা বাতাসে জমে যাচ্ছিল অর্থি। এক্সাম টেনশনে ঘুম হারাম। এমনিতেও ঘুমাতে চায় না। কি একটা বাজে অভ্যেস। যেদিন টেনশন অথবা মন খারাপ থাকলে এমন হয়। হঠাৎ নিজের কোমরের দুই পাশে দুই হাতের স্পর্শ অনুভব করে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পিছনে দাঁড়ায় আদিত্য। এই পিচ্চি, তুমি তো লম্বা হয়ে গেছো। অর্থি কিছু বলে না। আদিত্য জড়িয়েই থাকে। অর্থি ছাড়িয়েও যায় না। মন খারাপ? আপনি চলে যান। যাব বলে আসিনি, কিন্তু যেতে হবে। ওহো, সেদিন এইভাবে জড়িয়ে নেইনি বলেই তো এত রাগ। আমি রাগ করি না। তাহলে এত নাটক কেন? আপনার গার্লফ্রেন্ডের কাছে যান। আমার আছে কি? এতক্ষণে অভিমানের কারণ বোঝে। কিছু না বলে আদিত্য গান ধরে। আদিত্য অর্থিকে ধরেই আছে। বাহিরে বৃষ্টি পড়ছে। অর্থি, এই পিচ্ছি, ঘুমিয়ে গেলে নাকি? ওহো, জেগে আছে। আদিত্য কিছু না বলে উঠিয়ে নেয়। আচ্ছা, আদিত্য দা, আমাদের সম্পর্কের নাম কি? তুমি কি একটু স্বার্থপর হতে পারো না? দেখতে দেখতে কেটে যায় আরো 3টে বছর। অর্থির প্রশ্নের উত্তর আজও আদিত্য দেয়নি। একবারই দিবে। ভালোবাসি বলে উনি। অর্থি এখন আর জিজ্ঞেস করে না। সংসারের মাঝে ছোট্ট একটা সংসার সাজিয়েছে অর্থি। সব আদিত্যকে নিয়ে। ভার্সিটি আদিত্য নিয়ে যায়, নিয়ে আসে। ওদের মেলামেশাতে দুই পরিবার দ্বিমত করেনি। দুই বন্ধু সম্পর্কে জড়াবে, এতে সবাই খুশি। কিন্তু এখনো কোনো কথা হয়নি। সবাই বুঝছে, তাই তো এত দিনেও কোনো ঝামেলা হয়নি। আদিত্য অর্থিকে নিজের মতো করে গড়ে নিয়েছে। খুব ভালোবাসে, কিন্তু কখনো বলে না। ভালোবাসি কথাটা বলতেই হবে এমন তো নয়। আগামীকাল রাতের ফ্লাইটে আদিত্য 2 বছরের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছে। এই বিষয়ে আগ্রহ বেশি ছিল অর্থির, কিন্তু এখন সব থেকে চুপচাপ সে নিজেই। মাঝে 3টে বছর অনেক কিছু হয়েছে, কিন্তু পাল্টায়নি আদিত্য। অর্থির নিষ্পাপ ঘুমন্ত চেহারার কাছে বারবার পরাজিত হয়েছে ভিতরের কামুক পুরুষটা। বারান্দায় রকিং চেয়ারে বসে সিগারেট খাচ্ছিল। আদিত্য দেখতে আগের থেকে আরো বেশি সুঠাম সুন্দর দেখতে। অর্থি কম যায় না, একটু লম্বা হয়েছে, কিন্তু বুদ্ধি আগের মতোই। আদিত্যর পিচ্চি আছে। এলোমেলো চুলে এসে আদিত্যর সামনে দাঁড়ায়। বোঝাই যাচ্ছে কান্না করেছে। কিছু না বলে চুপচাপ আদিত্য কোমর জড়িয়ে কোলে উঠিয়ে নেয়। অর্থির পুরো ভর আদিত্যর উপর। চুপচাপ আছে। সিগারেটটা ফেলো। আদিত্য বাধ্য ছেলের মতো তাই করে। আদিত্যর বুকে মাথা রেখে অর্থি বাঁ হাতের বড় বড় নখ দিয়ে আদিত্যর হাতে কিছু একটা লিখছে। অর্থি, হুম, আজ রাত পরেই চলে যাব। অর্থি এবার শক্ত করে ওর হাত ধরে। আজ রাতে যদি আমি একটু স্বার্থপর হয়ে মেনে নিবি? অর্থি কিছু বলে না। আদিত্য ওকে উঠিয়ে দিয়ে হাতে শপিং ব্যাগ দেয়। অর্থি দেখে শাড়ি। সেদিনের পর থেকে আর শাড়ি পরেনি। আদিত্যর আবদার দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল। কি বাচ্চা মেয়েটাই না করেছিল। আজকে ওকে আমার সামনেই চেঞ্জ করবি? সেদিন করেছিলাম, তুমি কিছু দেখেছিলে? আমার চোখ বন্ধ ছিল। আয়নাতে আমি সব দেখেছি, কিন্তু সেদিন শুধু শাড়ি পাল্টেছি। আজ পারবো না। কিছুক্ষণ পর অর্থি এলো। আদিত্য আবার সিগারেট হাতে নিয়েছে। অর্থি ছাড়া থাকতে কষ্ট হয়। আবার? সরি, খুব সুন্দর লাগছে। পেতনিরা সুন্দর হয় না। কিছু চাইলে দিবি? কি? তোর ওই ঠোঁটের অধিকার। অর্থি কিছু বলে না, অবাক হয় বেশি। আদিত্যদা কখনো এমন কথা বলেনি, কখনো না। ঘুমন্ত অর্থি নিজেকে কতবার আদিত্যর বুকে পেয়েছে হিসেব নেই, কিন্তু আজ কি হলো? আদিত্য কিছু না বলে কোমর জড়িয়ে নেয়। অর্থে আদিত্যর পায়ের ওপর দাঁড়াতে আদিত্য দেরি করে না। অর্থির ঠোঁটে জাদু নয়, নেশা আছে। সিগারেটের থেকে অধিক। কিছুক্ষণ পর আদিত্য ছেড়ে দেয়। আদিত্যর বুকের ওপর ঘুমন্ত অর্থিকে দেখে পার হয়েছিল সারা রাত। অর্থের ঘুম ভেঙে গেলে দেখে আদিত্য হাত ধরে বসে আছে। ঘুমন্ত চেহারায় বারবার অর্থি প্রেমে পড়ে, কিন্তু এখন আর এসব মানায় না। আদিত্য দা, কেন তুমি আমাকে সেদিন ফিরিয়ে দিয়েছিলে? কেন সেদিন আমার কথা বিশ্বাস করনি?
বাচ্চাটা কেঁদে ওঠে। আদিত্যর ঘুম ভাঙে। এতক্ষণ তাহলে সে অতীত হাতড়ে বেড়াচ্ছিল, যা শুধুই মরীচিকা। সারা রাতেও রূপ নিশিকে বোঝাতে পারেনি, কিন্তু এখন আর হয় না। অর্থে যে তার দায়িত্ব। আজ রূপের জন্য মেয়েটার এই অবস্থা। ভালোবাসা ত্যাগ করা যায়, কিন্তু দায়িত্ব যায় না। পুরুষ মানুষ পৃথিবীতে এমন এক প্রাণী যারা চাইলেও মন খুলে কাঁদতে পারে না। নিশি তার প্রথম ভালোবাসা। সব ঠিকঠাক চললে আজ অর্থির জায়গাতে নিশি থাকতো। কিন্তু কেন এমন হলো? নিশির প্রশ্নের উত্তর রূপের কাছে নেই। বিধাতা না নিয়তি? কে খেলছে এই জীবনগুলো নিয়ে? ফোনের রিংটোন বাজছে। রূপ ফোন হাতে নিয়ে দেখে আদিত্যর কল। হ্যালো ডক্টর, অর্থি ঠিক আছে? জি, কিন্তু আপনি পারলে আসুন, কিছু কথা ছিল। এনিথিং সিরিয়াস? বলতে পারেন। প্লিজ বলুন। সামনাসামনি বলবো। যতটা দ্রুত সম্ভব আমি আসছি। প্লিজ ওর থেকে দেখে রাখবেন। আদিত্য কল কেটে কেবিন থেকে বেরিয়ে এলো। এই 10 দিন সে বাসার দিকে যায়নি। ওর থেকে নিয়ে বাসায় ফিরছে। ওর থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। দোতলায় অর্থির রুমে যেতে হলে সিঁড়ি বেয়ে উঠতে হবে। তাই আদিত্য চুপচাপ ওর থেকে উঠিয়ে নেয়। আজও অর্থে আদিত্য স্পর্শে কেঁপে ওঠে। ইচ্ছে করছিল চিৎকার করে কেঁদে আদিত্যকে জিজ্ঞেস করতে, কেন তার সাথে এমন করলো। এই সে তার পিচ্চিকে চিনেছিল। কিরে অর্থি, আদিত্যদার কোলে ওঠার অভ্যাসটা এখনো গেল না। রূপ ভাইয়াকে বলতি কোলে নিতে। এবার তো আমার স্বামীকে ছাড়। এই সিঁড়ি বেয়ে উঠতে মরে যাবি না। আদিত্যর বুক থেকে মাথা তুলে তাকিয়ে দেখে রুষা কথাগুলো বলছে। ওর খালাতো বোন। স্বামী? রুষার স্বামী? কথাটা শুনে আদিত্যর বুকের সারটা খুব জোরে খামচে ধরেছে। আদিত্যদা বিয়ে করে নিয়েছে? ওহ, কি চিন্তা করিস? কিছু না। হুম, যেতে পারবো। তাহলে যা। আদিত্যদা ওকে নামিয়ে দাও। আমাকে নামাও আদিত্যদা, আমি যেতে পারবো। এতক্ষণ অর্থে আদিত্যর বুকের সাথে মিশেছিল, তাই বোঝেনি। চোখ তুলে তাকাতেই দেখে আদিত্যর চোখ লাল হয়ে গেছে। কোনো কারণে সে প্রচন্ড রকম রেগে আছে। রুষার কথার পাত্তা না দিয়ে আদিত্য অর্থিকে নিয়ে এগিয়ে যাচ্ছে। আর অর্থি বলছে, আমায় নামাও আদিত্যদা, আমি যেতে পারবো। আর নিজের বউয়ের সামনে অন্য মেয়েকে কোলে নেওয়া ঠিক না। তাছাড়া এটা ভালো দেখায় না। বিয়ে করেছো বলনি তো? যাই হোক, তোমরা খুব সুখী হবে। অন্তত পবিত্র মেয়েকে পেয়েছ। আর যাই হোক, বিয়ে নামক সম্পর্কে তো অপবিত্র মেয়েকে মেনে নেওয়া যায় না। শেষের কথা আদিত্য থমকে দাঁড়ায়। বেশ বুঝতে পারে আদিত্যর কথা ওকেই ফিরিয়ে দিল। আদিত্য রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অর্থের হাত পা কাঁপছে। এটা নতুন কিছু না। হুটহাট কোনো শকিং খবর পেলে মেয়েটা এমন করে। আরো কিছু বলতে নিলে আদিত্য সুযোগ না দিয়ে ঠোঁট রাখে অর্থির 2 ঠোঁটে। সারা শরীর কাঁপুনি দিয়ে ওঠে অর্থির, কিন্তু আদিত্য ছাড়ে না। অর্থি নিজেকে ছাড়িয়ে নিতেই পারে না। কিভাবে পারবে? ও তো এখনো আদিত্যর কোলেই আছে। বেশ খানিকটা সময় পার হয়ে গেল অর্থিকে ছাড়ার নাম নেই আদিত্যর। মনে হচ্ছে কত জনমের পিপাসা ছিল, আজ সব শোধ করে নিচ্ছে সে। দরজায় বেশ খানিকক্ষণ যাবৎ ধরে কড়া নাড়ছে রুষা। সেদিকে কোনো খেয়াল নেই। আদিত্য অর্থিকে বিছানায় নামিয়ে দিতে মুখ ডুবাল ওর গলায়। কিছুক্ষণ পর অর্থে আদিত্যকে থামিয়ে কাঁপা কাঁপা স্বরে বলে, আমায় এভাবে শেষ করে দিও না আদিত্যদা, প্লিজ দরজা খোলো। তোমার বউ দরজার বাহিরে। আদিত্যর চোখ আবার লাল হয়ে গেল। অর্থিকে ছেড়ে দরজা খুলেই দেখে নার্স রুষা দাঁড়িয়ে আছে। নার্সকে উদ্দেশ্য করে আদিত্য বলে, ম্যামকে ফ্রেশ হতে সাহায্য করুন। গোসল করাবেন না, শুধু শ্যাম্পু করে দিবেন চুলে। রুষার হাত ধরে নিয়ে সাথে সাথে দেয়ালের সাথে চেপে ধরে আদিত্য। আমি তোর স্বামী? আমি তোর স্বামী না। বিয়ে ছাড়া অন্যজনকে স্বামী বলতে বাধে না? আর বলেছি না আদিত্য দা বলে ডাকবি না। ওই ডাক শুধুই অর্থির। তোর সাথে শুধু আমার বিয়ের কথা হচ্ছে, বিয়ে না। লিমিট ক্রসের চেষ্টাও করবি না, তাহলে খুন করতে আমার হাত কাঁপবে না। রুষাকে কথাগুলো বলেই আদিত্য নিজের রুমে চলে গেল। লম্বা সাবান নিয়ে ফিরে এসে সিগারেট ধরাতেই নার্স এসে বলল, স্যার, ম্যাম বেবির কথা জিজ্ঞেস করছে। কিছু খাইনি, মেডিসিন দিতে হবে যদি একটু। আদিত্য রুমে এসে দেখে অর্থি শুয়ে আছে। নার্সকে বলে, আপনি নিচে বসুন, আমি দেখছি। অর্থি হালকা ঘুমিয়ে রয়েছে।
নিজের উপর হালকা ভর অনুভব করে তাকানোর আগে অর্থের দুই ঠোঁট আদিত্যর দখলে। পৃথিবীর সব উপেক্ষা করার শক্তি থাকলো, আদিত্যকে বাধা দেওয়ার শক্তি কেন সে পাচ্ছে না? শরীর ভালো না, আর রূপকে সে ঠকাচ্ছে। খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। নিজের ওপর ঘেন্না হয় অর্থের। আদিত্য অতীত, রূপ তো বর্তমান। আদিত্যদা তো এমন ছিল না, কেন এমন করছে? আদিত্যর ঠোঁট তখন অর্থির গলায়, কামিজের কাটার ভিতর দিয়ে কোমরে চাপ দিতেই অর্থি চিৎকার দিয়ে ওঠে। আদিত্য হুঁশে ফিরে। কি করছিল সে? দ্রুত উঠে বসে উপর থেকে কম্বল সরিয়ে নিতে নিতে বলে, বাবু, আমি সত্যি খেয়াল ছিল না। ব্যথা পাইছো তুমি? ড্যামেড, কিচ্ছু হবে না, আমি আছি তো। আমার একটুও খেয়াল ছিল না। কি করব? তোকে দেখে আমার মাথা ঠিক ছিল না। 3 বছর পর পেয়েছি। আমি ঠিক আছি। এবার আদিত্য এসে অর্থির পাশে বসে। কম্বল টেনে দিতে গিয়ে দেখে অর্থির কামিজ অনেকটা ভেজা। ঢুকুসকে তাকায়। চুল ঠিক করে মুছিসনি? কামিজ ভিজে গেছে। আদিত্য দা, আমার ছেলে কোথায়? ওকে এনে দাও। ওর খাওয়ার সময় হয়ে গেছে। আদিত্য কি উত্তর দিবে ভেবে পায় না। মা হওয়া সত্যি খুব কষ্টের। কত হরমোনের হেরফের হয়। ছেলের কথা কি বলবে আদিত্য? বুকের ভিতর মোচড় দিয়ে উঠছে। পরীটা যখন জানবে তখন হয়তো মরেই যাবে এবার। ঘোর কাটে গাড়ির হর্নে। রূপ এসেছে বুঝতে অসুবিধা হয় না। আদিত্য দ্রুত আলমারি থেকে লম্বা কটি এনে অর্থিকে পরিয়ে দেয়। কোমর অব্দি কম্বল দিয়ে অর্থির মাথার চুল বেঁধে মাথায় কাপড় দিয়ে রাখে। কি অদ্ভুত! অর্থি রূপের স্ত্রী, যার উপর সব অধিকার রূপের। কিন্তু আদিত্য চাইছে না রূপ অর্থিকে অন্য অবস্থায় দেখুক। হায় রে ভালোবাসা, হায় রে পুরুষ! রূপকে দেখে অর্থির কলিজায় পানি ফিরে এলো। আদিত্যর এমন ব্যবহারে অর্থি মোটেও অভ্যস্ত নয়। চিন্তা করতে ভয় লাগছে। এই কি সে আদিত্য? ভাবতেই ঢুকরে কান্না করে ওঠে অর্থি। রূপ কাছে এসে বসতে অর্থের কান্নার ব্যাগ বেড়ে যায়। অর্থের হাত দুটো কাঁপছে। রূপ খুব যত্ন করে জড়িয়ে নিল। হালকাভাবে জড়িয়ে রূপ অর্থের মাথায় হাত রেখে বলে, পাগলি, কি হয়েছে? কাঁদছো কেন? অর্থের গলায় মনে হচ্ছে কেউ অদৃশ্য হাত দিয়ে চেপে ধরেছে। খুব কষ্ট হচ্ছিল। ও যে রূপকে ঠকিয়েছে। ইচ্ছে করে না হলেও তো। এখন ওর ওপর শুধুই রূপের অধিকার। আদিত্য দা অতীত। সে নিজে ছেড়েছিল ওর থেকে। আজ কেন অধিকার দেখাতে আসছে? যেখানে অধিকার নেই সেখানে কেন জোর করছে? কিছুটা সময় পার হয়ে যাওয়ার পর অর্থি কিছুটা শান্ত হয়। রূপ ছাড়ে না, চুপচাপ ধরেই রাখে। অর্থি আধো আধো গলায় বলে, খিদে পেয়েছে। এবার রূপের হাসি পেল। এই জন্যই বুঝি কাঁদছ? ঠিক সেদিনের মতো? কোন দিনের মতো? কনসিভ করার 23 দিন পর রাতে ফুচকা খাওয়ার জন্য কেঁদেছিলে, মনে আছে? রাত 2টোর সময় ফুচকা এনে দিতে হয়েছিল। ও, এখন খোঁটা দেওয়া হচ্ছে? রানী সাহেবা খোঁটা দিতে পারি? তাহলে তো গর্দান যাবে। অর্থি এবার হাসলো। হুম, অর্থি এই মানুষটাকে ভালোবাসে। না, এর ভালোবাসা দায়িত্ব কেয়ারকে ভালোবাসে। সে যে অতীত হাতড়ে মরতে চায় না। স্বামী সন্তান নিয়ে বাঁচতে চায়। রুমে এসে আদিত্য কিছুতেই নিজেকে শান্ত করতে পারছিল না। রাগ জেদের বসে সে এসব কি করেছে? পিচ্চির সাথে এতটা খারাপ ব্যবহার। সেই মেয়েটাকে জোর করে অধিকার খাটিয়েছে, যে মেয়ে আদিত্যকে সব থেকে বেশি বিশ্বাস করে। কতই তো আদিত্য রুমে এসে ঘুমিয়ে থাকতো মেয়েটা। কত ঝড়ের রাত অর্থি আদিত্যর বুকে কাটিয়েছে। তখন আদিত্যর ভিতরে বাহিরে সমান তালে ঝড় বয়ে গেছে। কই, তখন তো আদিত্য এমন করেনি। নিজের প্রতি বড্ড ঘেন্না হচ্ছে। কেন পারলো আদিত্য নিজের ভিতরে জানোয়ারটাকে আটকে রাখতে? জানোয়ার? হ্যাঁ, তাই। কোন মুখে যাবে অর্থির সামনে? অর্থির কান্না দেখে আদিত্য বেশ বুঝে গিয়েছিল যে আদিত্যর কাজের জন্য অর্থি কাঁদছিল। যে আদিত্য সবসময় চাইতো অর্থিকে পবিত্র রাখতে, আজকে তার জেদ, রাগ, অপেক্ষা নিয়ে সে নিজেই কি অর্থিকে অপবিত্র করে দিল? তার স্পর্শ যে অর্থিকে দগ্ধ করেছে খুব ভালোভাবে সে বুঝেছিল। সবটা ওই রুষার জন্য। ওর কথায় অর্থি নার্ভাস হয়ে গিয়েছিল, আর অর্থের কথা আদিত্যর মাথা। নিজের অনুশোচনা বোধ তাকে এতটাই শেষ করছিল যে নিজের দেয়ালে কয়েকবার হাত বাড়ি মারে। গ্রিলে লেগে হাত বেশ নীল হয়ে গেছে। একের পর এক সিগারেট শেষ করছে আদিত্য। সে নিজেও বুঝছে না অর্থির সাথে এখন কি করা উচিত।
একটু অবিশ্বাস তার থেকে সব কেড়ে নিয়েছে, কিন্তু সে যে ওর থেকে রূপের সাথেও দেখতে পারছে না। ফ্ল্যাটে এসে ফোনটা জোরে ছুঁড়ে মারল রুষা। কি না করেছে আদিত্যকে পাওয়ার জন্য, কিন্তু আদিত্য ফিরেও তাকায়নি। শুধু অর্থি অর্থি আর অর্থি। অসহ্য লাগছে। এত কষ্টের পর আদিত্যকে সে পেতে যাচ্ছিল, আবার সেই মেয়ে। না, আগে বাড়ি থেকে সম্পত্তি থেকে আদিত্যর জীবন থেকে সরিয়েছিল, এবার দুনিয়া থেকে সরিয়ে দিবে। রূপ যেন বারবার মরে যায় অর্থের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে। কিছু তো আছে যে মেয়েটাকে তার দিকে টানে। এমন সময় নিশি এসে ঢুকে, হাত ধরে বারান্দায় নিয়ে যায়। একটু আদর কর না। মাথা খারাপ তোর? তুই এখানে কেন? ভালোবাসতে এসেছি, জড়িয়ে ধর, আমি চলে যাব। না হলে অর্থে উঠলে কিন্তু দোষ তোর। রূপ কোনো উপায় না দেখে নিশিকে জড়িয়ে ধরে। এই মেয়েটা কেন ওকে এত ভালোবাসে রূপ বোঝে না। ওর কোনো কমতি নেই, তবুও কেন বারবার অপমান হতেই ফিরে আসে। নিজের অজান্তেই কপালে চুমো দেয়। ঠোঁটে দিলে কি ফুরিয়ে যাবে? কথা বলে 1 সেকেন্ড দেরি করে না সে। আদিত্য রকিং চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিল। শেষ কথাটা শুনে চমকে ওঠে। কিছুক্ষণ আগে তো সে অর্থের ঠোঁট ছুঁয়েছিল বলে এত কান্না করলো, আর এখন রূপকে বলছে? এতটাই পর সে? হুম, এখন সে সত্যিই পর। কিছুক্ষণ পর আদিত্য এসে অর্থির রুমে নক করে। ইচ্ছে করে করেনি, বাধ্য হয়েই করেছে। দরজায় নক শুনে রূপ নিশিকে ছাড়িয়ে নেয়। দরজা খুলে দেখে আদিত্য। ততক্ষণে নিশি বারান্দায় সরে গিয়েছে। আদিত্যর কথায় অর্থি জেগে ওঠে। রূপ বেরিয়ে যেতে নিয়ে ফিরে এসে অর্থির কপালে চুমু দেয়। অর্থিকে আবার ঘুমোতে বলে। মেয়েটা এতটাই দুর্বল যে আবার ঘুমিয়ে পড়ে। আমাকে লজ্জা পাওয়ার কিছুই নেই। আপনি? আই নেভার কিসড হার লিপস বিকজ, মানে? স্ত্রীর অধিকার দিলে ওই ঠোঁটের অধিকার নেই, চাইও না। কারণ রানী সাহেবা বলে ভালোবাসার বিশুদ্ধ প্রকাশ কপালে চুমুতেই হয়। আদিত্যর মাথায় শুধু ঘুরতে থাকে, তাহলে কিছুক্ষণ আগে যা শুনলো তা কি? কিছু দূর এগিয়ে যেতেই দেখলো কেউ একজন দ্রুত পায়ে অর্থির রুম থেকে গেস্ট রুমের দিকে যাচ্ছে। সব কথা শোনার পর রূপের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দমটা বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে কে যেন ধারালো ছুরি দিয়ে অনবরত তার গলায় চালিয়ে দিচ্ছে। নিজেকে কিছুটা শান্ত করে আদিত্যর দিকে তাকিয়ে বলল, দেশের বাইরে নিয়ে যেতে পারি? সিঙ্গাপুর অথবা লন্ডন? পুরো ঘর জুড়ে নীরবতা। অর্থের বাবা, মা, আয়ান, আদিত্য, রূপ আর 3জন লোক। নীরবতা ভেঙে বয়স্ক একজন বলে উঠল, মিস্টার রূপ, নিজেকে সামলান। আপনার সামনে বাংলাদেশের বেস্ট কার্ডিওলজিস্ট আদিত্য আহমেদ রয়েছে। পরীক্ষাটি বারবার করা হয়েছে, কিন্তু রিপোর্ট এক। রূপ কি বলবে বুঝতে পারছে না। অর্থের বাবা চুপ হয়ে আছে, মা কাঁদছে। আয়ান কি করবে বুঝছে না। আর আদিত্য, তার হাতে কিছুই নেই। 3জন লোক ডক্টর। আদিত্যের হয়তো রিপোর্ট বুঝতে ভুল হবে, সবার তো হবে না। বয়স্ক ডক্টর বেরিয়ে যাওয়ার সময় আদিত্যর কাঁধে হাত রেখে বলল, আদিত্য, বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দাও। ক্ষত গভীর হওয়ার আগে মলম দিতে হয়। মায়ের ভালোবাসায় মিরাক্কেল হলেও তো হতে পারে। অর্থী বাচ্চার কান্নার স্বরে জেগে ওঠে। তাকিয়ে দেখে রূপ ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে। হাত বাড়িয়ে বকে দিতে বলে। রূপ তাই দেয়। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে দুনিয়ার সব সুখ পায়ে এনে দিক, যাতে তুমি এগিয়ে যেতে পারো ইসলামের পথে। আল্লাহ তোমাকে আমার মাথার চুলের সমান হায়াত দিক। তোমার এই ছোট্ট ছোট্ট হাত পা দিয়ে পারিয়ে তুমি যেন আমার কবরে মাটি দিতে পারো। অর্থের এসব কথা শুনে রূপ নিজেকে সামলে রাখতে পারল না। কিভাবে বলবে সে যে তাদের হয়তো সন্তান বাঁচবে না? কি করে বলবে যে তাদের ছেলের শরীরের ভিতরের অংশগুলো যে ঠিকভাবে তৈরি হয়নি, যে কোনো সময় মারা যাবে তাদের ছেলে? খুব কষ্টে কান্না চেপে রুম থেকে বেরিয়ে এলো রূপ। আজকে আসার সময় রূপের সাথে নিশি এসেছিল। গেস্ট রুমে আছে। রূপ দৌড়ে গিয়ে নিশিকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে থাকে। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। আদিত্য অর্থির রুমে যায় না। বাচ্চা যখন দেখার হয় নার্সকে দিয়ে আনিয়ে নেয়। অল্প কয়েকদিনের মধ্যে আলাদা মায়া জন্মে গেছে। কোলে নিতে অনুভূতি হয় ভিন্ন। অর্থের অংশ যে সে। যদি আদিত্য একটু মাথা ঠান্ডা রাখতো, তাহলে হয়তো আজ আদিত্য অর্থি বেবি প্ল্যান করত। এসব ভাবতে আদিত্যর খারাপ লাগে। আদিত্য ভাইয়া, প্লিজ একটু রানী সাহেবার কাছে আসবেন। আসলে অর্থির মা, বাবা, আয়ান কেউ নেই। আমার একটু কাজ পড়ে গেছে জরুরি।
আপনি যদি অনিচ্ছা সত্ত্বেও আদিত্যকে যেতে হয়। অর্থী বাবুকে তেল দিয়ে দিচ্ছিল। আদিত্যকে দেখে চমকে ওঠে। আদিত্য আরো বেশি কষ্ট পায়, কারণ এই মেয়েটা তার কাছেই নিজেকে সব থেকে নিরাপদ মনে করত। আর আজ? নাম কি রেখেছিস বাবুর? আরস। আরস? আদিত্য রা, রূপের র, আর শাওনের শ। শাওন? কে? আয়ানের আরেক নাম শাওন। বিয়ে করছো কবে? করব না। কোনো সমস্যা তোর? রুষা আপু ভালো মেয়ে, পবিত্র মেয়ে, সংসার করার মতো মেয়ে। রাত বিরাতে তাকে অন্যের বুকে পাওয়া যায় না। বিয়ে করে নাও, সুখী হবে। আদিত্য কিছু বলার আগে আয়ান চলে আসে। তিনজনে মিলে ভালোই আড্ডা দিতে থাকে। আদিত্য অর্থী আরসের আনসেন্সর্ড কিছু ছবি তুলে আয়ান। ইদানিং গ্রুপ নিশির সাথে ভালো ব্যস্ত হয়ে পড়েছে নতুন প্রজেক্ট নিয়ে। বাচ্চাদের জন্য এমন একটা মেডিসিন রূপ আর রূপের মেডিসিন টিম বানাতে যাচ্ছে, যা থাকলে প্রি ম্যাচিওর বেবি অথবা টুইন বেবি জন্ম নিলে এদের যে কমপ্লিকেশন হয়, এগুলো যাতে না হয়। নিশিও মাঝে মধ্যে বাসায় আসে। বেশ ভালো আড্ডা জমে। রূপ এদিকে ধীরে ধীরে নিশির নেশা আসক্ত হচ্ছে। নিশির ছোট ছোট আবদারগুলো, পাগলামিগুলো নিয়ে রূপের বেশ ভালোই কাটছিল। আর অর্থির ওর বাচ্চাকে নিয়ে। সামনের মাসে আদিত্য, রুষার বিয়ে। রুষা খুব খুশি। কিন্তু আদিত্য, সে নিজের রাগ জেদের জন্য যে কাজ করেছিল, তার জন্য এখনো কষ্ট পায়। হয়তো মুহূর্ত ছিল অমূল্য, কিন্তু অনুতাপ যে অসহ্য। একদিন সন্ধেবেলায় অর্থির রুমে ঠিক তেমন আড্ডা জমে উঠেছিল। আদিত্যকে রুষা জোর করে নিয়ে আসে। অর্থি আরসকে ফিডিং করার জন্য উঠে যেতে চাইলে রূপ বাধা দেয়। তাই আদিত্য রূপ বারান্দায় গিয়ে সিগারেট ধরাতেই অর্থি চিৎকার করে ওঠে। আদিত্যর বুঝতে বাকি রইল না। দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে নেয়। আরসের খুব শ্বাসকষ্ট হচ্ছে। নিশি, রূপ, আদিত্য দৌড়ে গাড়ি নিয়ে বের হয়। পেছনের গাড়িতে আসে অর্থি, আয়ান, রুষা আর বাকি সবাই। হাসপাতালে পৌঁছানোর পর অর্থির বাবা আদিত্যকে জিজ্ঞেস করতে আদিত্য বলে, আঙ্কেল, হি ইজ নো মোর, হি এক্সপায়ার্ড। আদিত্যর এই কয়েকটা শব্দ যেন বিষের মতো লাগলো অর্থির। চিৎকার করে কাঁদতে লাগলো আর বলছিল, এর মানে কি? আরসকে তার চাই। তার সন্তান তার বুক খালি করে এভাবে মারা যেতে পারে না। কম বেশি সবাই জানতো আরস বাঁচবে না। রূপকে সেদিন বুঝিয়েছিল। রূপ বলেছিল দেশের বাইরে নিয়ে যাবে, কিন্তু কোনো লাভ হতো না। বাচ্চার পাকস্থলী, হৃৎপিণ্ড এতটা সক্রিয় ছিল না। প্রথমত ওরা টুইন বেবি ছিল, যার ফলে ওদের কারো গ্রোথ ঠিক মতো হয়নি। দ্বিতীয়ত প্রেগনেন্সির সময় কিছু কমপ্লিকেশন, প্লাস সঠিক পরিমাণের পুষ্টি না থাকায় আজ এই পরিণতি। অর্থী একসময় আদিত্যর বুকে 60 খামচে ধরে শুধু আকুতি করতে থাকে, আদিত্য দা, প্লিজ আমার আরসকে ফিরিয়ে দাও। তুমি যা বলবে আমি করব। কোনো দিন তোমার সামনে আসবো না। আমি মরে গেল আসবো না, প্লিজ এনে দাও। কিছুক্ষণ পর দেখে রূপকে। সেখানে গিয়েও পাগলের প্রলাপ শুরু করে, শোনো না, আমি প্রমিস ঠিক মতো খাবার খাবো, সব খাবো, মাছ, দুধ, ডিম সব, যা বলবে সব শুনবো। প্লিজ আমার সন্তান এনে দাও। সবাই অর্থিকে সামলাতে হিমশিম খাচ্ছিল। তখন অর্থির মা এসে অর্থির কাঁধে হাত রাখে। অর্থি যেন এবার আরো ক্ষেপে ওঠে। মাকে জড়িয়ে ধরে বলে, মা, মা, তুমি কেন অভিশাপ দিলা? আবার 2 সন্তানকে কেড়ে নিলা। আমি কি ক্ষতি করছিলাম তোমার? আল্লাহ আমার 2 সন্তান কেড়ে নিল তোমার অভিশাপে। মা, আরেকটা অভিশাপ দাও না। দাও না মা, বলো না আল্লাহকে আমাকেও নিয়ে যেতে, আমিও যেন মরে যাই। মা, বলো না গো। অর্থি মাকে ছেড়ে উঠে দাঁড়াতে জ্ঞান হারায়। রূপ, আদিত্য দুজনেই দৌড়ে গিয়ে ধরতে আদিত্যর বাম হাত দিয়ে অর্থিকে জড়িয়ে তুলে নেয়। আদিত্য এবার আর রূপকে কিছু বলে না। চুপচাপ গাড়িতে করে বাসায় নিয়ে আসে। আরসকে কবর দেওয়া হয়েছে অরুণিমার পাশে। এবার অর্থিকে নিয়ে যাওয়ার সাহস পায়নি অর্থির বাবা। কিভাবে পাবে? তার ছোট্ট মেয়েটার জীবনে কি সব হচ্ছে? আল্লাহ, তুমি একটু রহমত নাজিল করো। বুকের বাম পাশে প্রচন্ড রকম ব্যথা হয় ইদানি। তবুও মালুম করছে না সে। আদিত্য রাতগুলো এখন সিগারেটে কেটে যায়। রাতগুলো যখন গভীর হয়, অর্থির রুম থেকে ভেসে আসে চাপা চিৎকার। আয়ান বোনের মুখের দিকে তাকাতে পারে না। খুব কষ্ট হয় কিছু খাওয়াতে, তবুও তো খেতে হবে। রূপ কখনো আসে, কখনো আসে না, বড্ড ব্যস্ত। কোথাও না কোথাও সে বাচ্চাদের মৃত্যুর জন্য অর্থিকে মানে। নিশের কথাগুলো বড্ড তাকে ভাবায়।
মা চাইলে সব পারে, তবে কেন অর্থি নিজের ভুলের জন্য ওর সন্তানদের মেরে ফেললো? কি হতো যদি একটু কেয়ারফুল থাকতো? এসব ভাবলে মাঝে মধ্যে খুব রাগ হয় রূপের। আবার মনে হয় জন্ম মৃত্যু সব তো আল্লাহর হাতে। মেয়েটার দিকে তাকানো যায় না। চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে, চুল উস্কো খুস্কো। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। আদিত্য রুষার বিয়ের দিন ঘনিয়ে এসেছে। আদিত্যর বিয়ের কথা মনে হলে অর্থির না চাইতেও বড্ড কষ্ট হয়। রুষা আপুর ভাগ্য অনেক ভালো, সে আদিত্যদাকে পেয়েছে। রুষা আপুর তো অর্থির সব পছন্দ হতো, তাই হয়তো আদিত্যদাকেও পছন্দ হয়েছে। যাক, ভালোই হলো। আদিত্যদা এক পবিত্র মেয়েকে বিয়ে করবে, সংসার করবে। অর্থির মতো অপবিত্র মেয়েকে না। অর্থের বাসায় বড্ড বিরক্ত লাগছে, তাই চুপচাপ নিজের বাসায় চলে এলো। আসার সময় মাকে বলে এসেছে। আয়ান আদিত্য কারো মুখোমুখি হয়নি, কারণ এরা আসতে দিত না। বাসা ভিতর থেকে লক, অর্থের কাছে চাবি ছিল। আজ প্রায় 4 মাস পর বাসায় এলো অর্থি। বড্ড অচেনা লাগছে, হয়তো অনেকদিন পর এলো তাই এমন লাগছে। বেখেয়ালি ভাবে হাঁটতেই পায়ের সাথে কারো জুতো লাগে, মেয়ে জুতো। কিন্তু এ জুতো তো অর্থির নয়। দ্রুত পায়ে বেডরুমের দিকে গিয়ে চোখ আটকে যায়। বিছানায় রূপ শুয়ে আছে, আর ওয়াশরুমে কেউ শাওয়ার নিচ্ছে। অবশ্যই সে কেউ মেয়ে, কারণ বাহিরে থেকে কিছুটা বোঝা যাচ্ছে। কিছুক্ষণ পর অর্থিকে অবাক করে দিয়ে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো রূপের বেস্ট ফ্রেন্ড নিশি। নিশিকে দেখে অর্থি বেশ খানিকটা চমকে যায়। চিৎকার করে বলে ওঠে, এই মেয়ে, এই তুমি এখানে? এভাবে কি করছো? অর্থের গলার স্বর শুনে ধরফরিয়ে উঠে বসে রূপ। নিশিও অবাক, হয়তো কেউ কাউকে এভাবে আশা করেনি। অর্থের হাত পা কাঁপছে, সবকিছু তার কাছে জলের মতো পরিষ্কার। কতদিন যাবৎ চলছে এসব? কি হলো বলো? আর তোমার লজ্জা করে না এসব করতে? রূপের দিকে ঘুরে বলে, তোমার শরীরে এত ঝাঁজ, আমি কি মরে গেছিলাম? এই তোমার ব্যস্ততা। কিছুটা তর্ক বিতর্ক হয় অর্থি নিশির সাথে। অর্থের মেজাজ খুব খারাপ হয়ে যায়। রূপ চুপচাপ, মাথাটা ঝিমঝিম করছে। অন্যের স্বামীর দিকে নজর দিতে তোমার বুক কাঁপলো না? অর্থি, প্লিজ, বি ইন ইউর লিমিটস। ভুলে যাও না তুমি শুধুই রূপের আশ্রিতা। আমি রূপের আশ্রিতা নই, স্ত্রী। ইউ গট দ্যাট? স্ত্রী থাকতে যে নারী অন্যের স্বামীর সাথে থাকে তাকে রক্ষিতা বলে, আর তুমি তাই। রূপ কথাটা শেষ হওয়ার আগে অর্থিকে সজোরে থাপ্পড় মারে। সামলাতে না পেরে অর্থি নিচে বসে পড়ে। রূপ বুঝে না কার কথায় ওর রাগ হচ্ছে। নিশি অর্থিকে আশ্রিতা বলেছে এতে, নাকি অর্থি নিশিকা রক্ষিতা বলেছে এতে। রূপের প্রচন্ড রাগ হয়। অর্থিকে এলোপাথারি পিটিয়ে রুম থেকে বেরিয়ে যায়। নিশি টাওয়াল ছেড়ে ততক্ষণে কাপড় পরে বেরিয়ে এসে বলে, দেখলে তো কার স্থান কোথায়। আশ্রিতা আশ্রিতাই হয়, স্ত্রী হতে পারে না। বলে নিশি চলে যায়। অর্থির কষ্ট হচ্ছে খুব। ভেসে উঠছে 3 বছর আগের সেই স্মৃতিগুলো। আদিত্য চলে যাওয়ার পর অর্থির একা একা লাগতো। সব জায়গায় আদিত্যর স্পর্শ পেত। ছেলেটা সবকিছু গুছিয়ে দিয়ে গেছে। নিয়ম করে বাসার সামনে ফুচকাওয়ালা মামা আসে, ফুলওয়ালি মেয়েটা ফুল দেয়, আরো কত কি। বেশ ভালোই চলছিল দিন। সারাদিন ক্লাস, অ্যাসাইনমেন্ট, রাতে আদিত্যর সাথে ফোনে কথা। কথা শেষে ওর বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে পড়া। বাসায় ফিরছিল অর্থি, তখন জানতে পারে ওদের সিনিয়র রূপ ভাইয়ার মা বাবা দুইজনই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মন খারাপ লাগে ভাইয়ার জন্য। বাসায় ফিরে আসতে নিলে সব বান্ধবীরা বলে যাবে, ও রাজি হয় না। পরে সবাই বলে ওদের বাসায় যাওয়ার সময় গলির প্রথম বাসাটাই রূপের বাসা। অর্থি ভাবে একই রাস্তায়, তাহলে একটু যাওয়াই যায়। বাসায় গিয়ে দেখে লাশ দাফন হয়ে গেছে। রূপ চুপচাপ বসে আছে। বাসায় আর কেউ নেই। ওরা কিছুক্ষণ বসে চলে আসে। কিছু দূর গিয়ে দেখে অর্থি অ্যাসাইনমেন্ট ভুলে রেখে এসেছে। নিতে গিয়ে দেখে রূপ বসে আছে। কাঁধে স্পর্শ করতেই রূপ জড়িয়ে ধরে অর্থির বুকে মাথা রেখে প্রচন্ড কান্না করে। এমন পরিস্থিতিতে কি করা উচিত অর্থি জানে না। আদিত্যদা জানলে আমাকে মেরে ফেলবে, কিন্তু রূপ যেন ভরসার জায়গা খুঁজে পেয়েছিল। সেদিনের মতো অর্থি চলে আসে। ভয়ে ভয়ে সবটা আদিত্যকে বললে আদিত্য কিছু বলে না। 3 দিন পরের কথা, অর্থি আদিত্য রুমে বসে ওদের কিছু ছবি দেখছিল। হঠাৎ কল আসে। নাম্বার দেখে মনে হয় কানাডার কোড। রিসিভ করতে ভেসে ওঠে নিশির গলা। নিশি অর্থির সিনিয়র। বারবার অনুরোধ করতে থাকে সে যেন একবার গিয়ে রূপকে দেখে আসে।
নিশি তখন কেবল কয়েকদিন হলো কানাডা স্কলারশিপ নিয়ে গেছে। তখন রাত 12টা। অর্থি রাজি হয় না, কিন্তু নিশির কথাও ফেলে না। আদিত্য শালটা গায়ে জড়িয়ে বেরিয়ে পড়েছিল। ইস, সে রাতে যদি না বের হতো তাহলে হয়তো এমন হতো না। রূপের বাসায় গিয়ে দেখে রূপের খুব জ্বর। যখন আদিত্যকে কল দিবে তখন খেয়াল হলো ফোন আদিত্য রুমেই রেখে এসেছে। তাই নিজে যা পারল করলো। রূপের জ্বর কিছুটা কমে এলো। এদিকে সকালে সূর্য উঠে গেছে। অর্থি চলে যাবে এমন সময় হলো আরেক বিপত্তি। রূপ বমি করে সব নষ্ট করে দিল। রূপকে পরিষ্কার করে নিজে রূপের মায়ের এক শাড়ি পরে রূপের ফোন হাতে নিয়ে বাহিরে এলো। কিছুতেই কারো নাম্বার মনে করতে পারছিল না। শুধু আদিত্যর নাম্বার মনে ছিল। বাসাও কাছে, কিন্তু রূপকে রেখেও যেতে পারছিল না। আদিত্যর নাম্বারে কল দিতে রুষা ফোন ধরলো। সবটা বলে অর্থি জোরে শ্বাস নিল। যাক বাবা, কিছুক্ষণ পর আসছে তাহলে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে রাত হলো। এলো না। ডক্টর বলে গেল রাতে জ্বর বাড়তে পারে, সাথে কাউকে থাকতে। রূপের আত্মীয় স্বজন কাউকেই অর্থি চেনে না, তাই বাধ্য হলো থাকতে। পরদিন রূপের জ্বর কমতে অর্থি বাসায় ফিরে এলো। অর্থের বাবা মা কি মনে করে যে তাকে ঘরেই ঢুকতে দিল না কে জানে। ওর কথা শুনলই না। দৌড়ে গিয়ে আদিত্যকে কল দিতে আদিত্য তাকে অনেক কথাই বলেছিল। শেষ কথাটা ছিল, আর যাই হোক, বিয়ে নামক পবিত্র সম্পর্কে কোনো অপবিত্র মেয়েকে মেনে নেওয়া যায় না। সেদিন রুষাই ছিল শেষ ভরসা। কিন্তু ও বলেনি কিছুই। এক কান দুই কান করে কথাটা সরিয়ে যায়। রূপ শুনে এগিয়ে যায় সবটা বলতে, যে তাদের ভুল হচ্ছে। কিন্তু গিয়ে দেখে অর্থির মা ওর হাত ধরে টেনে বাহির করে দিচ্ছে আর বলছে, তুই যেমন আমার বুক খালি করলি, আল্লাহ তোর সন্তান তোর থেকে কেড়ে নিব। রূপের প্রচন্ড রাগ হয়। অর্থির হাত ধরে টেনে নিয়ে আসে। 3 দিন অর্থি রুম থেকে বের হয়নি। রূপ জোর করেনি। সবটা তার জন্যই তো হলো। আদিত্যকে অনেক কল করে লাভ হয় না। রূপ নিজ থেকে অর্থির দায়িত্ব নেয়, কারণ ততদিনে কথাটা অন্যদিকে মন নিয়ে নেয়। 6 মাস পর অর্থি রূপের বিয়ে হয়। ভালোই চলছিল। রূপ অধিকার চায়নি, না অর্থি। কিন্তু একটা সময় মনে হয় যে দুজন দুজনকে পরিপূর্ণ করার সামর্থ্য রাখে। ঠিক তখন এগিয়ে যায় সম্পর্ক। একদিন অর্থি নিজেকে আশ্রিতা বলেছিল বলে রূপ না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আজ অর্থির বেশ জানতে ইচ্ছে করে রুষা কেন এমন করেছিল। আর মা বাবা না হয় বাদ, আদিত্যদা যদি কথাগুলো শুনতো। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগে। গৌরানির আওয়াজটা ধীরে ধীরে কমে যাচ্ছে। অর্থের বড্ড বেশি ইচ্ছে হচ্ছে রূপকে তার দায়িত্ব থেকে মুক্তি দিতে। সমুদ্রের তীরে বালি দিয়ে বানানো ছোট্ট একটা ঘর হয়তো কিছুক্ষণের মধ্যেই ঢেউ কিংবা বাতাসে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অর্থির চোখের সামনে শুধু তাই ভেসে উঠছিল। সে মনে করেছিল, ভালোবাসা যত্ন ত্যাগ দিয়ে এই সংসার কে বাঁচাবে। হোক না ঘর বালির, তাতে কি। ভালোবাসা তো সব পারে। ইট কাঠ সিমেন্ট দিয়ে শুধু ঘর হয়, সংসার তো হয় না। কিন্তু সংসারও যে বালির হয় আজ সে বুঝতে পারছে। হাতে হাতে গড়ে তোলা তার এই বালির সংসার নিশি নামক ঝড়ো হাওয়ায় শেষ হয়ে যাচ্ছে। রূপের সাথে নিশির সম্পর্ক অনেক বছরের। কথা ছিল নিশির পর পর রূপ কানাডা চলে যাবে। সব ঠিক ছিল। যাওয়ার 15 দিন আগে বাবা মা মারা যায়। তারপর নিজের জন্য অর্থের এমন অবস্থা দেখে নিজেকে অপরাধী মনে হতো। অর্থের দায়িত্ব নিল। সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় পরিবর্তন হয়েছিল। কিন্তু নিশির ফিরে আসা যেন দমকা হাওয়ার মতো। নিশিও যে খুব কাছের। কেন যেন আজকাল ওর থেকে চিন্তা করতে পারে না। মাথায় ঝিরিঝিরি ব্যথা হয়। কিন্তু নিশির পরশে সব ভুলে যায়। সাফল্য তো নিশির। আফটার অল কানাডা থেকে মেডিসিন নিয়ে এত কিছু পড়ে এসে সে যদি নিজের কাছের মানুষকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে আসতে না পারত, তবে এত লেখাপড়া করে কি লাভ। রূপকে সে পেয়েছে, হোক না নেশার ঘরে, হোক না অবচেতন মনে, তবুও তো কেড়ে নিয়েছে। কারণ নিশি জানে রূপ সজ্ঞানে ওর থেকে ছাড়বে না। কিন্তু তার রূপকে সে কাউকে দিবে না। সারাদিন ক্লাস শেষে বাসায় ফিরছিল আয়ান। কাল পাগলিটার জন্মদিন। ঘড়িতে কাটায় কাটায় 10টা বেজে 37 মিনিট। বেশি কিছু নেয়নি। স্টার গেজার ফুল, কিছু চকলেট আর ছোট ছোট পুতুল। এগুলো দিলেই বোন খুশি। স্টার গেজার বলতে তো পাগল। এই ফুল দেখলে মুখে হাসি ফুটবে। মেয়েটা কয়েকদিনে কেমন হয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে অর্থির প্রিয় চিজ কেক সাথে স্পেশাল বিরিয়ানি নিয়ে বাসায় ঢুকে আয়ান। সারাদিন বোনের খেয়াল রাখতে পারেনি।
সকালে ঘুমন্ত অবস্থায় দেখেই চলে গেছে। দুপুরের দিকে মনটা খুব ছটফট করছিল, কিন্তু এক্সাম ছিল তাই আসতে বা কল দিতে পারেনি। অর্থির রুমে গিয়ে দেখে অর্থি নেই। হয়তো ঘুমের মধ্যে আদিত্যদার রুমে গিয়েছে। সেখানে গিয়ে না পেয়ে বেশ ভয় পায়। সারা বাসায় নেই। চিৎকার করে ডাকলেই মা বলে নিজের বাসায় গেছে। মায়ের প্রতি প্রচন্ড রাগ হয় আয়ানের। তোমার মাথা ঠিক আছে? তুমি কোন আক্কেলে আপুকে যেতে দিছো? একটা দিন সামলাতে পারলা না? আল্লাহ জানে আমার বোন কেমন আছে। ওর কিছু হইলে তোমারে ছাড়বো না। আয়ান দৌড়ে গিয়ে রুম থেকে কিছু একটা নিয়ে বের হয়ে যায়। আয়ানের হঠাৎ এমন রেগে যাওয়া দেখে মা বেশ চমকে ওঠে। গাড়ি নিয়ে অর্থির বাসার সামনে যেতে দারোয়ান গেট খুলে দেয়। ওর কাছে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে অর্থিকে খুঁজতে থাকে। আত্মায় যেন পানি নেই। বেডরুমের দিকে যেতে দেখে অর্থি পড়ে আছে। রক্ত জমাট বেঁধে গেছে। চোখ খুলছে না। ভয় হয় আয়নের। কিছু না বলেই উঠিয়ে গাড়িতে নিয়ে আসে। দারোয়ান চাচা শুধু দেখছিল। ০.৫ ঘন্টা পর অর্থির জন্মদিন। কতই না পাগলামি করত। আদিত্যর ফোনের গ্যালারিতে শুধু ওর ছবি। সেই পিচ্ছি অর্থি। আবদারগুলো বড্ড পোড়ায়। কেন সেদিন আদিত্য একটু ধৈর্য ধরল না? সে কেন ভুলে গিয়েছিল যা দেখা হয় সব সত্যি না? এসব ভাবতে ভাবতে আদিত্যর ফোনে কল আসা আয়ানের। আদিত্য দা, নর্মাল অ্যাক্সিডেন্ট হলে যা যা মেডিসিন প্রয়োজন সেসব নিয়ে প্লিজ বাসায় আসো। আয়ানের কথার উত্তর দেওয়ার আগে কেটে যায়। আচ্ছা, অর্থের কিছু হয়নি তো? অর্থের রুমে ঢুকে আদিত্যর পিলে চমকে ওঠে। মাথায় কাটা দাগ, গালে কেটেছে। বাম হাতের কোণে কাচের টুকরো গেঁথে আছে। নাকের ভিতরে রক্ত জমে কালো হয়ে গেছে। হাঁটুর অংশে সালোয়ার রক্তে লাল, আরো পুরো শরীরে মারের দাগ। অজ্ঞান হয়ে আছে। আয়ান আদিত্য দুজন মিলে অ্যান্টিসেপটিক লাগিয়ে শুয়ে দিল। আদিত্য ডান হাতে ধরে বসেছিল। বাঁ হাতে স্যালাইন চলছে। ঘড়ির কাঁটায় ১২টা। ফুলগুলো এগিয়ে দিয়ে ঘুমন্ত অর্থির কপালে চুমু দিয়ে উইশ করলো, শুভ জন্মদিন আমার পিচ্চি আপু। দেখিস তোর এই ছোট ভাই তোর সব কষ্ট দূর করে দিবে। প্রতিবার মেয়ের জন্মদিনে বাবা ২ হাত ভর্তি করে চকলেট দেয়। এবারও তাই। বাবা কয়েক রকমের চকলেট নিয়ে এসেছে। কিন্তু অর্থির ছোট্ট ছোট্ট হাতে বেশি চকলেট আটে না। বাবা এবারও হেসে দেয় আর বলে, মা, আমি তো তোমাকে চকলেট বেশি করে দিতে চাই, কিন্তু তোমার হাতেই তো আটে না। অর্থি চারপাশ ঘুরে যেন কি দেখে, তারপর বাবাকে বলে নিজের সাথে যেতে। আদিত্য ড্রয়িং রুমে বসে নিউজ পেপার পড়ছিল। অর্থি গিয়ে আদিত্যের হাতের নিচে নিজের ২ হাত দিয়ে বাবার দিকে বাড়িয়ে দেয়। এখন তো বেশি দিতে পারবে। আদিত্যদার হাত বড় আছে। তো তুমি এখন চকলেট দাও। অর্থির বাবা তাই দিল। আদিত্য পুরোই অবাক, সাথে লজ্জাও পেল। অর্থির বাবা দাঁড়ালো না। সে চলে যাওয়ার পর অর্থি নিজের ওড়না আঁচলের মতো করে আদিত্যর সামনে ধরল। এখন আমাকে আমার চকলেট ফেরত দাও। কেন? এগুলো তো আমার হাতে। সো চকলেট আমার। মানে কি? মানে কিছুই না। দিব না। এগুলো আমার। লাগবে না। বলেই অর্থি নিজের রুমের ব্যালকনিতে এসে দাঁড়ায়। আদিত্য চকলেট হাতে নিয়ে হাত সামনে বাড়িয়ে অর্থিকে পিছন দিক থেকে ধরে, ঠিক যেন আবদ্ধ করে নিল। আদিত্য হাত দুটো আলাদা করেনি। হাত ভর্তি চকলেট। বুকের সাথে মিশে আছে অর্থির পিঠে ছড়ানো কোমর অব্দি লম্বা চুল। নে পিচ্ছি, চকলেট। নিব না। নিবি না? শোনো না। আদিত্য উত্তর না দিয়ে ওকে উঁচু করে। অর্থি বলে, আদিত্য দা, আমাকে নামাও। হয় আমি পরবো, না হয় চকলেট। চুপ। দোলনায় বসিয়ে দিয়ে ওর কোলে চকলেট রাখে। চুল টেনে নিয়ে বসে চকলেট মুখে পুরে দেয়। পিচ্ছি, তোর বয়স কত হলো? ১৭। কি গিফট চাই? যা চাইবো দিবে? কি? কি? কি চাই বল? বোঝো না? আদিত্য অর্থির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে কি চাইছে। এখন না, পরে। পরে কবে? পরে মানে পরে। সরি। আবার কি হলো? তোমাকে সবসময় বিরক্ত করি। আর করব না। ভালো থাকো। মানে কি? মানে কিছুই না। আমি তোমার থেকে দূরে থাকি, তাই থাকবো। ভালোবাসো বলতেও হবে, কাছেও আসতে হবে। আসলে তোমার জন্য রুষাপুই ভালো হবে। মানাবে ভালো। স্টাইলিশ, স্মার্ট মেয়ে। আমার মতো না। যেমনটা তোমার পছন্দ। ভালো থাকো। রুষাপুকেই নিয়ে। কথাগুলো বলেই অর্থে উঠে যেতে নেয়। কোলে সব চকলেট পড়ে যায়। এক পা এগুতে আদিত্য ওর থেকে হাত ধরে টেনে এনে বসিয়ে গালে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়।
অর্থী এমন কাজে অভ্যস্ত না, কেউ ভুলেও মারেনি। মাথা ঝিমঝিম করছে। আদিত্য বেশ রেগে গেছে। কখনো সে রুষাকে নিয়ে এসব ভাবেনি। কেন ওর কথা উঠবে এখানে? কিছু না বলতে বলতে বেশি কথা বলে ফেলে। যখন হুঁশ হলো আদিত্য অর্থীকে মেরেছে, আদিত্যর নিজের প্রতি রাগ আরো বেশি হতে লাগলো। আজ বাচ্চা মেয়েটার জন্মদিন, সব থেকে বড় কথা, ও কিভাবে পারলো এই পিচ্চি মেয়েটাকে মারতে? নিজের প্রতি রাগ আরো বেশি হলো। দেয়ালে কয়েকটা ঘুষি দিল, আবার দিতেই সামনে দাঁড়ালো। আদিত্যকে কখনো এত রাগ করতে দেখেনি। কিভাবে শান্ত করবে জানে না। অর্থের কান্নার মুখ দেখে আদিত্য অর্থীকে বসিয়ে দিয়ে এক হাত দিয়ে অর্থের মাথায় এগিয়ে নিয়ে এসে অন্য হাতে দুই হাত ধরে, ভালোবাসি এটা বলতে হবে, প্রপোজ করতেই হবে। তোকে নিয়ে আমার অনেক ইচ্ছে। প্রপোজ করব, সরাসরি বিয়ের জন্য। ভালোবাসি বলবো যেদিন তোকে পূর্ণ করব। পূর্ণ সেদিন করব যখন তুই নিজেকে সামলানোর ক্ষমতা রাখবি। আদিত্যর রাগ কিছুটা কমে এসেছে। অর্থী নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, তো করো না আমায় পূর্ণ, বলো না ভালোবাসি। পূর্ণ করা মানে বুঝেছিস? না, তুই এখনো বাচ্চা, আগে বড় হয়ে নে। আদিত্যর ঘুম ভেঙে যায়। ইদানিং সে স্বপ্নে শুধু অতীত হাতড়ে বেড়ায়। ফেব্রুয়ারি মাসের হালকা শীতে ঘেমে গেছে অর্থী। শরীরের উপর থেকে ওড়না সরাতেই ক্ষতগুলো চোখে পড়ে। রেগে ফেটে যাচ্ছে সে। এসব হয়েছে রুষার জন্য। মনে হচ্ছে ওকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে ঠিক এভাবে মারতে। না ওসব ভিডিও মেসেজ আদিত্যকে দিত, না এসব হতো। অর্থীর ভিডিও দেখে আদিত্যর মাথায় রাগ জেগে বসে। কিন্তু ভুল তো ভাঙবি। ভেঙেছিল কোন একটা অজানা নাম্বার থেকে সেন্ড করা রূপের বাসার সিসিটিভি ফুটেজ সব ভুল ভেঙে দেয় তার। ইস, রাগ হয় তখন নিজের প্রতি। কেন সে অর্থীকে বিশ্বাস করেনি? কিন্তু ততদিনে রূপ অর্থীর বিয়ে হয়ে গেছে। দেশে ফিরে এসে জানতে পারে অর্থীর বেবি হবে। আদিত্য তারপর কত রাত ঠিকমতো ঘুমায়নি। অর্থীদের বাসায় এসে থাকতে চায়নি, কারণ চারপাশে শুধুই স্মৃতি। কিন্তু আঙ্কেলের কথা ফেলতে পারেনি। ভাগ্যের সমীকরণে সে পরাজিত। আজ বাদে কাল সেই রুষার সাথেই তার বিয়ে। না, সে রুষাকে চায় না। কিন্তু ওই যে বাংলাদেশের সব বাবার হার্ট খুব দুর্বল, একটু হলে অ্যাটাক হয়। অন্ধকার রুমে বসে রুষা কেঁদেই চলেছে। আজকে আদিত্য খুব খারাপ ব্যবহার করেছে। রুষার কান্না শুনে ওর ভাই দৌড়ে আসে। কি হয়েছে আপু? আদিত্য, কি? ও এখনো ওর থেকে ভালোবাসে। কাল তো তোদের রেজিস্ট্রি, তারপর আদিত্য ভাইয়া শুধুই তোর। তুই যা এখান থেকে। আমি বাঁচছি মরি তাতে তোর কি রে ভাই? তোর চোখের পানি সহ্য করতে পারি না বলেই কিন্তু অর্থিয়াপুর ওসব ফেক ভিডিও ফটো বানিয়ে আদিত্য কাকা কাকি সবাইকে দেখিয়েছিলাম। আর তুই এখন এসব বলছিস? সকাল হতেই রুষা চলে যায় অর্থীদের বাসায়। কাল রাতে রায়ান বলেছে তো সব ঠিক হয়ে যাবে। তার ভাই সব ঠিক করে দিবে। আদিত্যকে সে আর ওই বাসায় থাকতে দিবে না। আঙ্কেল বললেও না। আর রেজিস্ট্রি হওয়া অবধি ও নিজেও থাকবে সেখানে। আদিত্য সহ একেবারে বেরিয়ে আসবে। অর্থের মাথার কাছে ওর বাবা বসে আছে। মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। এখনো পুরোপুরিভাবে হুঁশ ফিরেনি। কেউ কিছুই জানে না, শুধু আয়ান ছাড়া। আয়ান মুখ খুলল। সবটা জানার পর চক্ষু সবার চরক গাছ। আয়ান শুরু থেকে সবটা জানে। 3 বছর আগে তখন যদি সে থাকতো এত কিছু হতো না। বান্দরবান ছিল। এটা সুযোগ নিয়েই ওর থেকে কেউ ফাঁসিয়েছে। ফিরে এসে সব জেনে খুব কষ্ট করে রূপের বাসার সিসিটিভি ফুটেজে রেকর্ড পায় সে। আর সেই রেকর্ড পাঠিয়ে দেয় আদিত্য বাবা মায়ের কাছে। আদিত্য এতদিন জানতো অর্থী ট্রাপে পড়েছিল, কিন্তু ফুটেজ কে দিয়েছিল সেটা অজানা ছিল। তাহলে সে আয়ান। আয়ান বোনের পাশে গিয়ে হাত ধরে আবার বলতে থাকে, টাকায় সবকিছু হয়। নিশি 6 মাস যাবত এসেছে, যখন আপুর 8 মাস চলছে। ওই বাসার সব ক্যামেরার ফুটেজ রেকর্ড আমার কাছে প্রথম থেকে আছে। আপু বেশ মানিয়ে গুছিয়ে নিয়েছিল। রূপ বেশ ভালো, কিন্তু নিশির প্রতি আসক্তি খুব। তারপর আয়ান বেবি হওয়ার পরদিন থেকে কাল রাত অব্দি সবকিছু বলে। সবার চক্ষু চরক গাছ। আদিত্য রাগে ফুঁসছে। সে জানতো রূপ মেরেছে, কিন্তু এত সব জানতো না। রাগে রুম থেকে বেরিয়ে যেতে নিলে অর্থের জ্ঞান ফিরে। হাতে ইশারা করে। আদিত্য কাছে যেতে হাত বাড়িয়ে বাবা আয়ান আদিত্যর হাত নিয়ে বলে, রূপকে কিছু বললো না তোমরা। আমি অলক্ষী, আমি আমার সন্তানদের মেরেছি বলে ডুকরে কান্না করে। আয়ান দ্রুত যায় খাবার নিয়ে আসতে। মা অর্থিকে ওয়াশরুমে নিয়ে গোসল করাতে চাইলো। আদিত্য না করলে অর্থি শাওয়ারের নিচে দাঁড়িয়ে যায়। একবার অর্থি সুস্থ হোক,
তারপর দেখে নিব রূপকে, আর তখন কে ওর সাথে এমন করছে তাকে টেনে ছিঁড়ে ফেলবো। কথাগুলো শুনে রুষার হাত পা কাঁপছে। আদিত্যদা জেনে গেছে ভিডিও ওসব ফেক ছিল। কাঁপতে কাঁপতে রায়ানকে কল দেয়। হ্যালো ভাইয়া। মনি বলো। আদিত্যদা সব জেনে গেছে। মানে কি? কি হয়েছে? শান্ত হও, ক্লিয়ার করে বলো রুষা। ভিডিও ছবি যে ফেক ছিল সেটা সবাই জেনে গেছে। কিভাবে? এত জানি না, তবে সব জানার পিছনে আয়ান আছে। তোমাকে ওরা কিছু বলেছে? তোমার কিছু করেনি তো? ওরা কি জানে আমরা এসব করেছি? না, আমরা করেছিলাম এসব তা জানে না। যাক বাবা, বাঁচালে। শোনো, রিল্যাক্স করো, কিছুই হবে না। কিন্তু মনে হয় না অর্থী এ বাসায় থাকলে আদিত্য আমাকে বিয়ে করতে রাজি হবে। চিন্তা করো না, কাল দাদু আসছে, সব ঠিক হয়ে যাবে। রাতের দিকে অর্থী অনেকটা সুস্থ, বারান্দায় বসেছিল। বাবা মা এসে অনেক কথা বলে গেল। বাহিরে আদিত্য রুষার বিয়ের প্রিপারেশন নেওয়া হচ্ছে। হায়রে নিয়তি, হায়রে ভাগ্য। নদীর একুল ভাঙে আর অকুল গড়ে, এমনটাই হচ্ছে। অর্থীর সংসার ভেঙে যাচ্ছে আর আদিত্যর সংসার গড়ছে। বুকের ভিতর চিনচিন ব্যথা করছে। আয়ান এসে অর্থীর মাথা চুপচাপ ওর বুকের সাথে লাগিয়ে ধরে। হাতে ফোন দিয়ে বলে, নাও তো মোনা। কি? ফোন দেখো। ফোনের গ্যালারিতে শুধুই শিনচেন কার্টুন। অনিচ্ছা সত্ত্বেও দেখা শুরু করে। দেখতে দেখতে একসময় অর্থী হাসতে থাকে। আয়ানের বুকের মাঝে থেকে 1000 টনের বোঝা নেমে যায়। সকাল হতে রুষার দাদি, মানে অর্থীর চাচাতো দাদি আসে। অর্থীর সব কথা শুনে বেশ চেঁচামেচি করে। অর্থীর মা বাবা ওনাকে খুব সম্মান করে, আর এর সুযোগ সে বারবার নেয়। রেগে মেগে অর্থীর রুমে যায়, গিয়ে ঘুম থেকে টেনে তুলে মেয়েকে বলতে থাকে, কি রে মুখ পুড়িয়ে এখন এখানে এসেছিস আমার রুষার সংসার ভাঙতে? নিজের সন্তানদের তো খাইছিস, এখন এই শুভ একটা দিনে? অনেক কথা অর্থীকে বলে, যার সারমর্ম এই যে অর্থী একটা অলক্ষী মেয়ে, নিজের সন্তানকে নিজে মেরেছে, স্বামীকে আটকে রাখতে পারেনি। সেই শুভ দিনে এখানে থাকলে রুষা আদিত্যর খারাপ হবে। তাকে এখনই বাসা থেকে অন্তত আজকের দিনের জন্য হলেও দূরে যেতে, আর রূপকে মাফ করে নিজের সংসার করতে। পুরুষ মানুষের একটু আধটু এমন শখ থাকবেই, মেনে নিতে হয়। অর্থীর নিজের মায়ের দিকে খুব আশা নিয়ে তাকায়, কিন্তু মনে হয় তার মাও এই কথায় সম্মতি আছে। দাদি চলে যাওয়ার পর মা বলে, বিয়ে তো কোনো ছেলে খেলা নয়, রূপকে আবার সুযোগ দে, সব ঠিক হয়ে যাবে। দাদুমণি চলে যাওয়ার পর কথাগুলো বুঝতে অর্থীর কিছুটা সময় লাগলো। সময় লাগলেও সিদ্ধান্ত নিতে সময় লাগলো না। যাই হোক, সে রূপের কাছে ফিরে যাবে না। আদিত্য করুক বিয়ে, আমি তো না করিনি, কেনই বা করব? তার পবিত্র কুমারী মেয়ে চাই, যার ওপর শুধুই তার স্পর্শ থাকবে। আমার শুধু বিয়ে নয়, 2 সন্তান জন্ম দিয়েছিলাম। তার কথা মতো না আমি পবিত্র, না কুমারী। আমি চারপাশে থাকলেও অবশ্যই তার কোনো সমস্যা হওয়ার কথা না। আর রইল রূপকে মাফ করার, করব মাফ, একবারেই করব। বেশ খানিকটা সময় নিয়ে সাবান নেয় অর্থী। বের হয়ে দেখে মা বসে আছে। অর্থী, আমার কথায় তোর হয়তো মনে হবে আমি তোর মা হয়ে এসব বলছি কেন, তবুও বলবো। জানিস তো, মেয়েদের জীবন বড্ড বেশি ভয়ঙ্কর। রূপ তোর স্বামী, হয়তো সন্তানদের হারানো কিংবা কোনো এক কারণে ভুল পথে পা দিয়েছে, কিন্তু স্ত্রী হিসেবে তোর উচিত তাকে সুযোগ দেওয়া। হয়তো ভুল শুধরে নিবে। বড় কথা, আদিত্য রুষার বিয়ে। তুই এখানে থাকলে হয়তো হবে না এই বিয়ে। আমার কথা বোঝার চেষ্টা করিস। রূপকে ছাড়বি কার ভরসায়? আজ বাবা ভাই পাশে আছে, কাল হয়তো থাকবে না। আর আমার এ বাড়িতে কি সারা জীবন থাকতে পারবি? হয়তো তোর খারাপ লাগছে, তবুও বলবো তুই ফিরে যা। রুষাকে সুখী হতে দে। আর যদি না যাস তাহলে অন্তত আজকের দিনের জন্য যা। মা কথাগুলো বলে যাওয়ার পরেই রুষা আসে। তার একটা কথাই, আদিত্যকে খুব কষ্টে পেয়েছে, কিন্তু এখনো তোকেই চাই। প্লিজ আদিত্যকে আমাকে ফিরিয়ে দে। তুই থাকলেও কোনোদিন আমার হবে না। আমি তোর কাছে আদিত্যকে ভিক্ষে চাইছি, প্লিজ। রুষার কান্না দেখে অর্থির দম বন্ধ হয়ে আসে। আদিত্য কেন তাকে চাইবে? সে তো অপবিত্র। এই ঘরে আরসের অনেক কিছুই আছে। অর্থী আরসের ছবি আর একটা খেলনা নিয়ে কিছু না বলেই বেরিয়ে পড়ে। সে জানে তার কোনো জায়গা নেই এই বাড়িতে। রুষার মুখে ফুটে ওঠে বিশ্বজয়ের হাসি। অর্থী আবার ফিরে এলো রূপের বাড়িতে। কই যাবে, কি করবে? এ আশায় হয়তো রূপ মাপ চাইবে, আবার সব ঠিকঠাক হবে।
কিন্তু সব চাওয়াই কি পূর্ণতা পায়? বাসার অবস্থা নাজেহাল, জিনিসপত্র ভাঙা, খাবার টেবিল অপরিষ্কার, আরো কত কি। বাইরের থেকে খাবার আনিয়ে খেয়েছে হয়তো। অর্থি চাল ধুয়ে ভাত চুলোয় দেয়, অন্যটায় ডাল সিদ্ধ, ভাতের সাথে আলু সিদ্ধ হচ্ছে, একে একে ডিম সিদ্ধ করে বেগুন পুড়িয়ে নেয়। রান্নার ফাঁকে ফাঁকে সব গুছিয়ে ফেলে। শুকনো মরিচ ভাজার সাথে সাথে রুম থেকে বেরিয়ে আসে রূপ আর নিশি। কিছু বলতে না দিয়ে বলে, আপনারা বসুন, খেয়ে নিন, তারপর কথা বলা যাবে। চুপচাপ বসে খাবার খায়। অর্থির গলা দিয়ে খাবার নামছে না। বিষম খেলে রূপ পানি দেয়, কিন্তু অর্থি নেয় না। খাওয়া শেষে বলে, আপনারা বিয়ে করে নিন, বাইরে মেলামেশা করলে ভালো দেখায় না। তাহলে তুমি? আপনাদের আশ্রিতা হয়ে না হয় এখানে থাকবো। না, তা হয় না। আমি তোমাকে আমার সামনে কিভাবে সহ্য করব? আমি পারবো না। আমি আমার স্বামীকে কারো সাথে ভাগ করব না। বিনিময়ে অর্থী তাচ্ছিল্যের হাসি হাসে। তাছাড়া তোমার সামনে জীবন পড়েই আছে। তুমি যদি এখানে থাকো তাহলে তোমার কষ্ট হবে বোন। আমি আপনার স্বামীর উপর অধিকার দেখাতে যাব না। আপনারা বলেন না যে আমি আশ্রিতা, তাই বলেছিলাম। তুমি বললে কি হবে? আমি সতীন নিয়ে সংসার করতে পারবো না। আমাদের বিয়ের আগে তোমাদের ডিভোর্স হওয়া দরকার। তাহলে উকিলকে বলুন, আমার সমস্যা নেই। অর্থী নিশির মাঝে রূপ একটা কথাও বলেনি। অর্থী 2 ঘন্টার মধ্যে পুরো বাসাকে নতুন বইয়ের মতো সাজিয়েছে, সাথে নিশিকেও। এই প্রথম মনে হয় কোনো মেয়ে তার সতীনকে কনে সাজে সাজিয়ে দিল। রান্না, মিষ্টি, বাসর সব রেডি। রূপকে সাদা পাঞ্জাবিতে বেশ মানিয়েছে। ইস, এভাবে তাকিয়ে থাকলে অর্থীর নজর লেগে যাবে রূপের। অর্থীর খুব ইচ্ছে করছিল রূপকে ছোঁয়ার, কিন্তু নিশি হয়তো ভালো চোখে দেখবে না। অর্থী নিজে অধিকার ছেড়ে দিচ্ছে, কারণ রূপ চায় না তাকে। উকিল এলো, ডিভোর্স হলো, রূপ একটা বার না করলো না, একটা কথাও বলল না। অর্থীর কান্না পাচ্ছে খুব, আর রূপের প্রতি অধিকার রইল না। সবটা ভুলে নতুন শুরু করা জীবন আজ শেষ। কাপা কাপা হাতে নাক ফুল খুলে এগিয়ে দিল অর্থী নিশির দিকে। এটা তুমিই রাখো, আমি তোমার ব্যবহার করা জিনিস ব্যবহার করব না। মুখে হাসি ফুটিয়ে অর্থী বলে, আমার ব্যবহার করা স্বামী ব্যবহার করবেন, এটা তো শুধু নাকফুল মাত্র। পিছন ফিরে তাকায় নিশে, আরো সে জিনিসগুলো নিয়ে চলে এসেছে। মাঝ রাস্তায় বসে জীবনের হিসেব কষতে থাকে। কি পেল, কি হারালো? পাওয়ার কিছুই নেই, শুধুই হারানো। ছোট্ট পিচ্ছি অর্থীর জীবনে আদিত্য এলো, কিশোরী বয়স থেকে আগলে রাখলো, হঠাৎ সব তছনছ হয়ে গেল এক রাতে। তারপর রূপের সাথে সংসার, অরুণিমা, আরো এলো, চলেও গেল, আবার নিশির ঝড়ো হাওয়ায় গোছানো সংসার বালির সংসারে পরিণত হলো। আজ সে সংসার আর নেই। ডান দিকে যে রাস্তা গিয়েছে তার বাবার বাসার সামনে, সেই বাসায় হয়তো এতক্ষণে আদিত্য রুষার বিয়ে শুরু হয়ে গেছে। আর বামে রূপ নিশির। সবার গোছানো জীবনে কোনো জায়গা নেই। চোখ মুছে সামনের রাস্তায় এগিয়ে যাচ্ছে। হয়তো আর কখনো ফিরবে না এই শহরে। হয়তো তার মৃত্যুর খবর আসবে না সুখী মানুষগুলোর জীবনে। লাশের দাফন হবে বেওয়ারিশ হিসেবে। সময় প্রবাহমান। কেটে গেছে 2 মাস। 2 মাস সময়ের মধ্যে একটা দিনও রাতে ঘুমের মেডিসিন ছাড়া ঘুমাতে পারেনি অর্থীর বাবা। মাইনর অ্যাটাক হয়েছে 2 বার। মুঠোভর্তি মেডিসিন বাঁচিয়ে রেখেছে তাকে। ছেলে মেয়ে দুটো কই আছে জানে না সে। বেশি চিন্তা হয় মেয়ের জন্য। আচ্ছা, সত্যি কি মেয়েটা মরে গেছে? চোখ বন্ধ করলে ভেসে ওঠে সেই রাতের স্মৃতি। কিছুক্ষণ পর শুরু হবে আদিত্য রুষার বিয়ে। সামাজিকভাবে বেশ কয়েকজন মানুষ এসেছে বিয়েতে। আদিত্য আজ অফ হোয়াইট পাঞ্জাবি পরেছে, আর রুষা অফ হোয়াইট লাল পাড়ের শাড়ি। বেশ মানিয়েছে দুজনকে। সারাদিন আয়ান বাসায় ছিল না। বাসায় ঢুকে চিৎকার শুরু করে। রেগে অস্থির হয়ে যাচ্ছে সে। মায়ের কাছে গিয়ে হাতে শক্ত করে ধরে টেনে নিয়ে আসে ড্রয়িং রুমে। তুমি যদি আমার মা না হতে না, তাহলে আমি ঠাটিয়ে তোমার দুগালে দুটো থাপ্পড় মারতাম। নিজেকে কি মনে করো? দায়িত্ব? দায়িত্ব দেখাচ্ছ রুষার প্রতি? নিজের মেয়েকে ওসব বলতে বাধলো না? আমার মোনা পাখির যদি কিছু হয়, আমি তোমাদের সবাইকে জেলের ভাত খাওয়াবো বলে রাখলাম। শান্তশিষ্ট আয়ানের এই রূপ দেখে সবাই অবাক। আদিত্য থামাতে গেলে আদিত্যকে বলে, ওহু, স্পর্শ করবে না। তোমার বিয়েতে ব্যাঘাত ঘটানোর জন্য সরি। বিয়ে করে নাও, আমি একাই যাব মেয়েটাকে খুঁজতে। তুমি বিয়ে করো,
আর শোনো তোমরা, গুড নিউজ আছে। ওর থেকে খুঁজে পাচ্ছি না। আমাদের সো কল্ড মা তোমার বিয়েতে ঝামেলা না হয় সেজন্য ওকে চলে যেতে বলেছে। আর রূপকে ডিভোর্স দিয়ে ওর বাসর সাজিয়ে কোথায় গেছে আমি জানি না। আমি ওকে পাচ্ছি না। আল্লাহর কাছে দোয়া করো ও যেন মরে যায়, ওর লাশ যেন না পাই। আদিত্য রুষা আছে, রূপের নিশি, ওর তো কেউ নেই। অলক্ষী কুলক্ষী মরাই ভালো। সেই যে আয়ান চলে গেল, আজ অব্দি আসেনি। মেয়েটা ছেলেটাকে আগলে রাখতো, কিন্তু ভাই যে বোনকে এভাবে ভালোবাসতে পারে জানা ছিল না। রুষা তাদের দায়িত্ব। কোনোদিন তফাৎ করেনি ভাতিজি আর মেয়ের মাঝে। ভাইটা অকালে মরে গেল দায়িত্ব দিয়ে। দায়িত্ব কি ফেলে দেওয়া যায়? চোখ লেগে এসেছিল অর্থির বাবার। হঠাৎ কারো চিৎকারে হন্তদন্ত হয়ে ছুটে ড্রয়িং রুমে। আয়ান চুলের মুঠি ধরে টেনে হিসড়ে নামাচ্ছে রুষাকে। চোখে মুখে রাগ, কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছা মতো পেটাচ্ছে। রুষা চিৎকার করছে, কিন্তু লাভ হয়নি। আয়ান জোরে জোরে বলতে থাকে, ঠিক এইভাবে রূপ আমার বোনকে মেরেছিল, কষ্ট হচ্ছে? আরো হবে। তুই তো সুস্থ, আমার বোন অসুস্থ ছিল, দেখ কেমন লাগে। আদিত্য বাইরে থেকে এসে থামাতে চাইলে বলে, আয়ান কি হচ্ছে? ছাড় ওকে। ওহ মিস্টার আদিত্য আহমেদ, আপনার স্ত্রীকে মারছি বলে লাগছে? হ্যাঁ লাগবেই তো, যতই হোক পবিত্র মেয়ে বলে কথা। কিন্তু কি জানেন, শরীর কখনো পবিত্র হয় না, পবিত্র হয় মন। আজকে ওর জন্য আমার বোনের এই অবস্থা, এতটা হিংসে যে আমার বোনের সম্মান নিয়ে এত কিছু। ততক্ষণে পুলিশ এসে গেছে, রায়ানকে ধরে নিয়ে আসা হয়েছে। রায়ানের ল্যাপটপ ঘেটে জানা গেছে রায়ান সব ফেক ভিডিও ছবি বানিয়েছিল, কিন্তু রুষার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তখন আয়ান ল্যাপটপে ফুটেজ চালু করে, যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছে রুষা কাউকে বলছে যে আদিত্য আয়ান সব জেনে গেছে যে ভিডিও ছবি ফেক ছিল। রুষা অনেক মাফ চাইলো, এবার আর মাফ করলো না অর্থির বাবা। ভাগ্যিস আয়ানটা ছিল, না হলে এসব জানতো না। কাল রাতে কি মনে করে যেন ফুটেজ চেক করছিল আয়ান, তখন এসব চোখে পড়ে। রুষা ভাইয়া কেবল রায়ানকেই বলে। রায়ানের ফ্ল্যাটে যেতেই দেখে নেশায় টাল হয়ে পড়ে আছে। ল্যাপটপ ঘেটে সব পায়। এতটা রাগ হয়েছিল না, সব প্রমাণ নিয়ে সকাল অবধি অপেক্ষা শুধু। মাকে খুঁজে পেয়েছি সায়ান, তাতে তোমাদের কি? আদিত্য, রুষা আছে তো তোমাদের ছেলে মেয়ে, আমরা মরি বাঁচি তোমাদের কি? আর হ্যাঁ মিস্টার আদিত্য আহমেদ, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনার স্ত্রীকে আমি সহজে ছাড়ব না। আপনি দেখেন, আমিও দেখে নেব। আগে তো মেয়েটাকে খুঁজে পাই, তারপর কাউকে ছাড়ব না। না আপনাকে, না রূপকে। গুনে গুনে হিসেব নিব। ভালো থাকবেন। দাঁড়াও আয়ান, অনেক কথা বললে, জানি রাগ করে। যে ছেলে এত কিছু জানে, সে কি এটা জানে না আমি রুষাকে বিয়ে করিনি? জানে, কিন্তু রাগের দৃষ্টিতে বলছে কিনা। তুমি যেমন তোমার মোনা পাখিকে খুঁজছো, আমি আমার পিচ্চিকে দিন রাত খুঁজতেছি। আমরা সবাই ওকে ছাড়া অসম্পূর্ণ। আয়ান তাচ্ছিল্যের সাথে হাসে আর বলে, অসম্পূর্ণ হলে সেদিন ওকে অবিশ্বাস করতে না। দেখতে দেখতে কেটে যায় আরো 4 মাস। এখনো কেউ জানে না মেয়েটা কোথায় আছে, কিন্তু মনের কোথাও একটা আশা নিয়ে আছে, হয়তো মেয়েটা ফিরে আসবে। কিন্তু যদি মরে যায়, না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাহাজ্জুদ নামাজের সিজদাতে শুধু অর্থের ফিরে আসা চায় ওর বাবা। দিন যে ফুরিয়ে আসছে, খুব ভালোভাবে বোঝে সে। মেয়েকে না দেখে মোড়ও শান্তি পাবে না। আয়ানের ব্যবহারে আদিত্য অবাক হয় মাঝে মধ্যে। সে কি সত্যি জানে না অর্থে কোথায়, নাকি বলতে চাচ্ছে না? আজকাল দিনগুলো বড্ড ক্লান্তিকর যায় অর্থির। সারাদিন পরিশ্রমের পর রাতে যখন বিছানায় ঘুমায়, ঘুম চলে আসে। মাঝরাতে ঘুম ভেঙে যায়। দুজন মানুষের স্মৃতি বড্ড পোড়ায়। না, সে আদিত্য রূপকে নিয়ে ভাবে না। ওর চিন্তায় তাদের অস্তিত্ব নেই। কিন্তু অরুণিমা, আরশকে সে ভুলতে পারে না। এখানে সবাই ওকে মা বলে ডাকে, কিন্তু তবু তৃপ্তি বিষাদ ছুড়ায়। হ্যাঁ, অর্থে বেঁচে আছে, ছোট্ট একটা চাকুরি করে দিন চলছে। বেতন বেশি না, 7,000 টাকা, তবুও লাগে না অর্থের। অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম একসাথে এখানে। তাদের সবার দেখাশোনার দায়িত্ব আছে। সারাদিন সবার মা ডাক শুনতেই দিন কেটে যায়। পরিবার সন্তান হারিয়ে এদের নিয়ে বেঁচে আছে সে, তবুও কোনো অভিযোগ নেই। সকালে উঠে সব কাজ অন্য একজনকে বুঝিয়ে বেরিয়ে গেল অর্থী। যাওয়ার সময় পাশে দোকান থেকে মোমবাতি, আগরবাতি কিনে নিল। আজকে যে তার সন্তানদের জন্মদিন। 1 বছর আগেই তাকে নিঃস্ব করতে
পৃথিবীতে এসেছিল তারা। মাঝে মধ্যে ভাবে, ভালোই হয়েছে মরে গেছে, না হলে এই দুনিয়া বড্ড বেশি ভয়ঙ্কর। সন্তানদের কবরের পাশে বসে নীরবে কাঁদছে সে। হাত দিয়ে স্পর্শ করাতে আর নীরব থাকতে পারল না, চিৎকার করে কাঁদতে লাগলো। মসজিদের ইমাম সাহেবের বউ এসে মাথায় হাত রাখলো। কিছু অজানা নয় তার। মেয়েটার কষ্ট দেখে সত্যি কষ্ট হচ্ছে। দূর থেকে আদিত্য কাউকে দেখতে পাচ্ছে। খুব সময় লাগলো না তার। দৌড়ে কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। ছাড়িয়ে সামনের দিকে তাকাতেই চমকে যায় সে। দ্রুত চলে যেতে নিলে আদিত্য কষিয়ে থাপ্পড় মারে। তাল সামলাতে না পেরে পড়ে যায় অর্থি। কাল রাত থেকে কেন যেন মনে হচ্ছিল অর্থে আজকের দিনে এখানে আসবে। পৃথিবীর যে প্রান্তেই থাক না কেন, আজ যে তার সন্তানদের জন্মদিন, ভাগ্যিস সময় থাকতে এসেছিলাম। অর্থিকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে আদিত্য কাউকে কল দেয়, কিছুর ব্যবস্থা করতে বলে। তারপর অর্থিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে নেয়, না হলে উঠলে চেঁচামেচি করবে। টানা 17 মিসড কল দেখে চমকে যায় আয়ান। মোনা পাখি ঠিক আছে তো? সিকিউরিটি গার্ডকে কল দিতেই বলে কেউ একজন অর্থি ম্যামকে নিয়ে গেছে। আয়ান রাগে ফেটে যাচ্ছে, তার থেকে বেশি ভয়। কিন্তু কে নিল? বোন কই আছে আয়ান শুরু থেকে জানে। ওর সাথে সবসময় ছদ্মবেশে সিকিউরিটি গার্ড থাকে, আজকেও ছিল। যেখানে ও ছিল খুশি ছিল, তাই তো আয়ান ওকে নিজের মতো সময় দিয়েছে। তবে আজকে কে এলো? তবে কি? ছবি পাঠাতে আয়ান শিওর হলো আদিত্য দা। গার্ডদের না করে দিল কিছু করতে, কারণ তার বোন এখন সবচেয়ে নিরাপদ মানুষের কাছে আছে। অর্থের ঘুম বেশ খানিকক্ষণ পর ভাঙে। কিছু কিছু মনে আছে। ব্ল্যাক জিন্স, স্কাই ব্লু শার্ট। আদিত্যদা? হ্যাঁ, আদিত্যদাই ছিল। উঠে বসতেই দেখে বারান্দার সাদা পর্দাগুলো বাতাসে সরে সরে যাচ্ছে। সিগারেট হাতে দাঁড়িয়ে আছে আদিত্য। উঠতে দেখে ফিরে এলো তার কাছে, কিন্তু অর্থি তাকে স্পর্শ করতে দিতে নারাজ। কেন করবে সে? কোন অধিকারে? বেশ খানিকটা তর্ক বিতর্ক হয়। অর্থির এক কথা, সে অপবিত্র। কেন তাকে আদিত্য স্পর্শ করবে? তার থেকে তাকে মেরে ফেলুক, কারণ সে তো আত্মহত্যা করতে পারছে না। আদিত্য রেগে গিয়ে বলে, মরবি? মরতে চাস? আচ্ছা, মারবো। তার আগে এখানে সিগনেচার কর। এটা কি? তোর মৃত্যুর পর তোর শরীর তুই স্বেচ্ছায় দান করছিস। অর্থী একবারও চিন্তা না করে সাইন করে দেয়। তারপর আদিত্য তাকে হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। বাহিরে গিয়ে অর্থির চোখ ছানা বড়া। কি দেখছে এসব? চারপাশে শুধু পানি আর পানি। পানির মধ্যে ভাসমান কটেজে। তার মানে কি আদিত্য দা ওকে নিয়ে সিঙ্গাপুর আছে? কেননা বিয়ের পর ওদের এখানে আসা নিয়ে আদিত্যর প্ল্যান ছিল। পানি খুব ভয় পায় সে। হাত পা খুব কাঁপছে। আদিত্য হাত ধরেই পিছনে দাঁড়িয়ে। খুব কান্না পাচ্ছে অর্থির। সে যে আরেকটা নিশি হতে চায় না। চাইছে না সে রুষাও তার মতো কষ্ট করুক। আদিত্য দা কেন বুঝছে না? উপরওয়ালা কেমন পরীক্ষা নিচ্ছে। অতীত থেকে ছুটতে গিয়ে অতীতে জড়িয়ে যাচ্ছে সে। আদিত্য হালকা ধাক্কা দিতেই পানিতে পড়ে যায় অর্থি। আদিত্যর মুখে পৈশাচিক হাসি। তুই তো মরতে চাস, তাই না? নে মরে যা। অর্থি পানের মধ্যে হাত পা ছুটতে থাকে। সে যে সাঁতার জানে না। যাক, বেশ ভালোই হলো, মরেই যাচ্ছে সে। আদিত্যর বড্ড হাসি পাচ্ছে। অনেকদিন পর অর্থি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। অনেকটা পানি খেয়ে নিয়েছে। আদিত্য অর্থিকে ডিভানে শুইয়ে দিয়ে ওর পাশে শুয়ে পড়ে। বড্ড জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। অর্থির পানিতে ফোবিয়া আছে। বেশি পানি প্রচন্ড ভয় পায়। সেবার সবাই মিলে সেন্ট মার্টিন গিয়ে এক মুহূর্তের জন্য আদিত্যর হাত ছাড়েনি। আদিত্যর হাত ছাড়তে হলে আগে আয়ান এসে এক হাত ধরতো, তারপর। অর্থি কিছুটা শান্ত হয়েছে। অর্থির অস্থিরতা আরেকটু বাড়াতে ক্ষতি কি? অর্থিকে সুযোগ না দিয়ে আদিত্য ঠোঁটে ঠোঁট রাখে। একে তো পানি থেকে উঠেছে, আরেক আদিত্যর এমন ব্যবহারে অর্থির বেশ কষ্ট হয় দম নিতে। আদিত্য বোঝে অর্থি অনেকটা শান্ত হয়ে এসেছে। আদিত্যর ঠোঁট অর্থির গলায় নেমে এলে কিছুক্ষণ পর যখন ওর বুকে মাথা রাখবে, তখন অর্থি আদিত্যকে সরিয়ে দেয়। আদিত্য অর্থির এমন ব্যবহারে প্রচন্ড রকম রেগে যায়। এক হাত দিয়ে গলায় চাপ দিয়ে বলে, এই বুকে এই রূপ মাথা রাখতো, তাই না? তাই তুই এমন করছিস? এবার অর্থির সত্যি মনে হচ্ছে ও মরে যাবে। আয়ান জলদি জলদি সবকিছু গোছাচ্ছে। দ্রুত সিঙ্গাপুর যেতে হবে। আপু ওখানে আছে। যেতে 4.5 ঘন্টার মতো লাগবে। এক মুহূর্ত ভাবলো, আবার কি ভেবে যেন আজকের টিকিট ক্যান্সেল করে দিল। প্রয়োজন আছে।
আদিত্য ওর থেকে একা কিছু সময় থাকতে দেওয়া প্রয়োজন। হয়তো সব ঠিকঠাক হবে, কিন্তু সে তো তার বোনকে চিনে, এত সহজে মানবে না। আল্লাহ আদিত্য তাকে সহ্য করার ক্ষমতা দিক। কারণ অর্থে ইমোশনাল হলে সামনের মানুষের মাথা কাজ করার মতো থাকে না তার করা কাজে। নিজেকে যে সে বর্বর ভাবে অত্যাচার করার ক্ষমতা নিয়ে জন্মিয়েছে। আদিত্যর রাগ, মান, অভিমান, সহ্য শক্তি, ভালোবাসা, অবহেলা সবকিছুর মাপকাঠি অর্থী। হ্যাঁ, হয়তো সে ভুল করেছিল, কিন্তু 4 বছর শুধু কষ্ট পেয়েছে। শুধু কি তাই যে অর্থের গায়ে নিজেই জোরে স্পর্শ করতো না, তার ওপর কি সব বয়ে গেছে। অর্থের স্পর্শ তার জন্য সব, কিন্তু প্রত্যাখ্যান মোটেও মেনে নেওয়া যায় না। অর্থের ঠোঁট কাঁপছে, ধীরে ধীরে বলল, স্পিড বোর্ডে কেউ আসছে। আদিত্য তাকিয়ে দেখে সত্যিই কেউ আসছে। অর্থিকে কোলে নিয়ে ওয়াশরুমে রেখে আসে। শ্যাম্পু করে জলদি বের হবি, নইলে নইলে কি আবার মারবে? মেরেই ফেলো না। আদিত্য কিছু না বলে অন্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বের হয়। আদিত্য খাবার অর্ডার করেছিল, তাই নিয়ে এসেছে। 15 মিনিট হয়ে গেল মেয়েটা বের হয়নি। ভেজা কাপড়ে কাঁপুনি ধরে গেছে। কি পরবে? কাপড় কই? আদিত্যর হঠাৎ মনে হলো, ইস, কাপড় তো দেওয়া হয়নি। নক করে কাপড় দিয়েই চলে এলো। খাবার টেবিল গোছাচ্ছিল সে। অনেকদিন পর আজ আবার দুজনে একসাথে। অর্থির ডাকে রুমে ঢুকতে নিলে অর্থি বলে, বাইরেই থাকুন। বলি যে শুধু শাড়ি কিভাবে পরবো? মানে মানে শুধু শাড়ি দিয়েছেন? আদিত্য রুমের ভিতরে ঢুকতেই ছানা বড়া। অর্থি টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। চুল থেকে টপ টপ পানি পড়তেছে। যে কোনো প্রেমিক পুরুষের হৃদয়ে রক্তক্ষরণের জন্য যথেষ্ট নয় কি? অর্থের গাল দুটো মনে হচ্ছে কমলা লেবু, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আদিত্য চুপচাপ ওর থেকে সব দিয়ে বাইরে চলে আসে। চোখ জ্বলছে, গা গরম হয়ে গেছে, চোখ দুটো লাল। বড্ড কষ্ট হচ্ছে আজকে নিজেকে শান্ত করতে। বেশ খানিকক্ষণ পার হলেও অর্থি আসে না। আদিত্য গিয়ে দেখে শুয়ে আছে। কোলে তুলে নিয়ে খাবার টেবিলে। কথায় কথায় কোলে তুলেন। ভাল লাগে না? আদিত্য চুপচাপ। খাবার মুখে দিতেই অর্থি সরিয়ে দিয়ে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? নিজের রক্ষিতা বানানোর জন্য? এবার রাগ উঠে, কষিয়ে থাপ্পড় মারে। এই নিয়ে 3 বার থাপ্পড় খেলো। অর্থি চুপচাপ বসে আছে। আদিত্য আবার খাবার এগিয়ে নিয়ে দিতেই চুপচাপ খেয়ে নিল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আদিত্যর সাথে এখানে আছে, তবুও শুধু আদিত্য খাবার সময় ওর কাছে আসে, খাইয়ে দিয়ে চলে যায়। মাঝে মধ্যে কথা বলতে নিলেই দুজনের ঝগড়া লাগছে। অর্থির এক কথা, কেন সে এখানে? গোসল সেরে স্কাই ব্লু কালারের শাড়ি পরে অর্থির ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। নাভি থেকে 4 আঙ্গুল নিচে দাগ, বড্ড বেশি পোড়ায় তাকে। কায়া দেখলে মায়া বাড়ে, কথায় আছে না? আদিত্য নিজেকে কষ্ট দিচ্ছে সিগারেটের সাথে। ফোন নিতে রুমে এসে অর্থিকে দেখে দাঁড়িয়ে যায়। চুল থেকে টপ টপ পানি পড়ছে কোমরে। চলে যেতে নিলে অর্থি শার্টের কলার চেপে ধরে আদিত্যের পায়ের ওপর দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কেন করছেন এসব? জানি না। ভালোবাসো না আমায়? জানিস না? সারা জীবন আপনাকে সবাই আমার দ্বিতীয় স্বামী বলবে। পারবেন মেনে নিতে সমাজের সব খোঁটা? কবুল। পারবেন আমার নাভির নিচের এই দাগটা সহ আমাকে গ্রহণ করতে? কবুল। পারবেন কুমারিত্বহীন অর্থিকে মেনে নিতে? কবুল। আদিত্যর কথা শুনে নিজের প্রতি আরো রাগ হয় অর্থির। সে রুষাকে ঠকাচ্ছে যে। আদিত্য অর্থিকে শক্ত করে জড়িয়ে ধরে, পায়ের ওপর ভর দিয়েই নিয়ে যায় ব্যালকনিতে। পরিবেশটা বড্ড বেশি সুন্দর। আদিত্যর সেই চিরচেনা গন্ধ যেন অর্থিকে বারবার বলছে, আদিত্য তোর ছিল, ফিরিয়ে দিস না। কিন্তু রুষা? দূর থেকে স্পিড বোর্ডে করে কেউ এলো। ফুল এগিয়ে দিয়ে বলল, কংগ্রেস মিসেস অর্থি আদিত্য আহমেদ। আয়ানের দিকে অসহায়ভাবে তাকিয়ে অর্থি, কি বলছিস এসব? তুমি এখানে আসার পর কোথাও সাইন করেছ? হুম। ওটা তোমাদের রেজিস্ট্রি পেপার ছিল মোনা পাখি। মানে কি? মানে যা তাই। জোর করে বিয়ে করে লাভ নেই। রুষা আপুকে কষ্ট দিতে পারবো না। তার থেকে বরং মরেই যাই। রুষা অন্তত সুখী হবে। আদিত্য আয়ান একটু দূরে ছিল। অর্থি ছুরি ততক্ষণে হাতে চালিয়ে দিয়েছে। দৌড়ে এসে ধরাতে বেশি লাগেনি। জায়গা মতো লাগলে খবর ছিল। আদিত্য রেগে আয়ানকে বলে, আয়ান প্লিজ, কিছুক্ষণ সময়ের জন্য বাহিরে গিয়ে সব ব্যবস্থা করো। আমি চাই না তোমার সামনে তোমার বোনকে কষ্ট দিতে। আয়ান অর্থির মাথার কাছে বিছানায় বসেছিল। বোনের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। আদিত্য দরজা লাগিয়ে দিয়ে এসে বেডরুমের দরজা লাগায়।
অর্থি চুপচাপ শুয়ে আছে। সে জানে এখন বেশি তিরিং বিরিং করলে 12টা বাজবে। আদিত্য এসে চুপচাপ অর্থির পাশে শুয়ে পড়ে। এ যেন ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ পর অর্থি উঠতে নিলে আদিত্য ধমক দিয়ে শুয়ে থাকতে বলে। শুয়ে শুয়ে আদিত্য 1 প্যাকেট সিগারেট শেষ করছে। ঘর ধোঁয়ায় ভরে গেছে। আদিত্যর রাগ অর্থি জানে এখন তাকে শান্ত করা প্রয়োজন। চুপচাপ সরে গিয়ে আদিত্যর বুকে মাথা রাখতে আদিত্য হাতের সিগারেট অর্থির পিঠে লাগে। বেশ চেঁচিয়ে ওঠে। চিৎকার বন্ধ করতে আদিত্য ঠোঁট রাখে অর্থির ঠোঁটে। 6 মাস 17 দিন পর রূপ অর্থির খোঁজ পেয়েছে। আল্লাহ তার ডাক শুনেছে। সে কি না করেছে ওর সাথে। না, ওর থেকে আর দূরে রাখবে না সে। দরকার হলে ওর পায়ে ধরে মাফ চাইবে। তবুও তার ওর থেকে চাই। অর্থের বকেই যে সে পেয়েছিল সব থেকে নিরাপদ আশ্রয়স্থান। সকাল হতে আয়ান এসে হাজির। হাতে একটা পেপার। কিছু একটা হয়েছে। চোখে মুখে লেপ্টে আছে হাসি। আদিত্য কাগজ দেখে আরো খুশি হলো। অর্থির অ্যাডমিশন হয়ে গেছে, সাথে আয়ানের। আদিত্য আয়ানের সাথে অর্থি পাড়ি দিল কানাডায়। লেখাপড়া, আদিত্য, আয়ান, সংসার নিয়ে বেশ ভালো আছে অর্থি। মাঝে মধ্যে বাবা মা আসে। প্রথমে তো মায়ের সাথে আয়ান কথাই বলতে দিবে না। এখন কেন মেয়ের প্রতি আহ্লাদ আসছে তার। সবাই বোঝানোর পর সব ঠিকঠাক হয়। মা নিজে অনুতপ্ত। রুষার ব্যাপারটা জানার পর অর্থি বেশ রেগে যায়। এটা আশা করেনি। কিন্তু আয়ানের সাথে পেরে ওঠেনি। রুষার শাস্তি কমাতে পারেনি। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। ওর থেকে আগের মতো অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। কিন্তু ওই যে দাগ, ওর থেকে অতীত ভুলতে দেয় না। আদিত্য অধিকার চায়নি, অর্থেও দেয়নি। অর্থে আশেপাশে আছে এটাই অনেক। তাছাড়া কিছু সময় দেওয়া প্রয়োজন। ছুটির দিন রান্নায় সবাই ওর থেকে সাহায্য করছিল। আটা মাখাতে গিয়ে আদিত্য আয়নের সাথে অর্থির যাচ্ছে তাই অবস্থা। অর্থি দুজনকে কিচেন থেকে বের করে দিয়েছে। অর্থি ইদানিং বেশ জনপ্রিয় লেখিকা। জীবনে পাওয়া শিক্ষা, অবস্থা, পরিবেশ মেয়েটিকে অনেক শিখিয়েছে। তাছাড়া এখন সে সিরিয়া নিয়ে বেশ লেখালেখি করা আলোচনায় উঠে এসেছে। আয়ান আদিত্য ওর পিএর কাজ করছে। এত এত মেল, মেসেজ, ভয়েস ক্লিপ চেক করছিল দুজন। কিচেনের ভিতরে টেবিলে বসে এসব করছিল। হঠাৎ একটা ভয়েস ক্লিপ দেখে। সেন্ট ফ্রম বাংলাদেশ। হয়তো কোনো ফ্যান দিয়েছে। অর্থের রান্না শেষ। টেবিলে খাবার দিতে আদিত্য রেকর্ড অন করে। কেমন আছো অর্থি? আশা করি অনেক ভালো। চিনতে পেরেছ? হয়তো হ্যাঁ, হয়তো না। আমি নিশি, যে তোমার সব কেড়ে নিয়েছিলাম। জানো তো অর্থি, যখন তোমার বাচ্চারা মারা গেল তখন আমি মনে মনে বেশ খুশি হয়েছিলাম। কেন হব না? রূপকে যে পিছুটান থেকে মুক্তি দিয়েছে ওরা। হয়তো ওরা বেঁচে থাকলে কখনো রূপ আমার হতো না। কিন্তু সন্তান হারানোর কষ্ট যে কি, বোন, আমি এখন বুঝছি। জানো তো, তুমি চলে যাওয়ার পর বুঝতে পারি আমি কনসিভ করেছি। জানো তো, খুব খুশি হয়েছিলাম সেদিন। কারণ আমার সব স্বপ্ন পূর্ণ হতে চলেছে। কিন্তু কিন্তু যখন 8 মাস চলছে তখন দ্রুত ছুটতে গিয়ে পা ফসকে পড়ে যাই। আমার বাচ্চাটা মরে যায়। ডক্টর বলে আমি আর মা হতে পারবো না। এক রাতের মধ্যে আমি সব হারিয়ে ফেলেছি। কেন সব বলছি জানো? পরে বলছি। আগে শোনো। রূপ তোমার জায়গায় আমাকে কখনো দেয়নি। আমি যখন দেশে ফিরে এলাম, রূপকে ছাড়া আমি থাকতে পারছিলাম না। যে কোনো মূল্যেই হোক আমার ওকে চাই। তাই আমি ওকে প্রতিদিন কফির সাথে একটু একটু ড্রাগ দিতে থাকি। যখন ও অবচেতন হয়ে যেত, শুধু আমার থাকতো। এছাড়াও তোমার নামে বাজে কথা তো ছিলই। ধীরে ধীরে রূপ আমার হলো। যেদিন তুমি এসেছিলে, রূপ তোমায় মেরেছিল। সেদিন রূপ হুঁশে ছিল না। যখন সব মনে পড়ে, তোমার কাছে যেতে চাইলেও পারেনি। ডিভোর্স দিয়ে চলে গেলে। রূপকে একবারও জিজ্ঞেস করলে না। অপরাধ বোধ ওকে শেষ করে দিচ্ছিল। যখন শুনে তোমাকে পাওয়া যাচ্ছে না, তখন পাগলের মতো খুঁজতো। আমি তখন আর ড্রাগ দিতাম না। কারণ রূপ তখন লিগেলি আমার। কিন্তু সেটাই হয়তো ভুল ছিল। একদিন হঠাৎ জানতে পারে তোমার নাম সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইটের প্যাসেঞ্জার লিস্টে পাওয়া গেছে। আগে পিছু কিছু না ভেবেই দ্রুত যাওয়ার জন্য বের হয়। রাস্তা অ্যাক্সিডেন্টে অবস্থা খুব খারাপ। আমি দ্রুত পায়ে ছুটতে গিয়ে পড়ে যাই। আমার বাচ্চা মারা যায়। রূপ 1 বছর 11 মাস কোমায় ছিল। হঠাৎ একদিন ভালো হয়। এই বুঝি আমার কপাল ফিরল। কিন্তু কথায় আছে না, মানুষ মারা যাওয়ার আগে একদম সুস্থ হয়। তাই হয়েছিল। আজ 7 দিন রূপ মারা গেছে।
মারা যাওয়ার আগে তোমার লেখা পড়তো। নামের অংশে যখন লেখা দেখতো অর্থে আদিত্য আহমেদ, তখন কেঁদে উঠতো আর বলতো, রানী সাহেবা তুমি সুখী হও, আদিত্য তোমার পায়ে সব সুখ এনে দিবে, এটা আমার বিশ্বাস। শেষ ইচ্ছে ছিল অরুণিমা আরশের পাশে কবর যেন হয়। অর্থি মাফ করো, বলবো না, কারণ যা করেছি আমার ক্ষমা হয় না। তোমার সাজানো গোছানো সংসার বালিশ সংসার ছিল না, সংসারটা আমি বালিশ সাজিয়েছিলাম, যা আজ নেই। তোমার সংসার কেড়ে নিল, তোমার ছিল, কিন্তু আমার সংসারের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ আমার পাপের শাস্তি হিসেবে সব কেড়ে নিয়েছে। ভালো থেকো বোন, অনেক অনেক সুখী হও। ভয়েস রেকর্ডারটা শেষ হয়ে গেল। অর্থের হাত কাঁপছে। আদিত্য আয়ান দুজন দুহাত ধরে। অর্থি বলে, আমি ঠিক আছি। অনেকক্ষণ বসে থাকার পর আদিত্য একটু বের হয়। সিগারেট খেতে হবে, খুব প্রয়োজন। মোনা পাখি ঠিক আছো? হুম। অতীত হাতড়ে বেড়াচ্ছ? মানুষটা মরে গেছে আয়ান, ওর কোনো দোষ ছিল না। আদিত্যদার কি দোষ? মানে? আদিত্যদাকে কেন কষ্ট দিচ্ছ? অতীত ফিরে আসবে না। আদিত্য দায়ের মতো কেউ তোমাকে ভালোবাসবে না। রূপের ভুলের শাস্তি তাকে দিও না। আগের পিচ্ছি হয়ে যাও। পিছুটান রেখে লাভ নেই। বালি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সংসার সাজাও। অর্থে আয়ানের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। এই বুঝি কেঁদে দেয়। আয়ান অর্থের মাথা বকে নিয়ে বলে, জানো তো, তোমার মাথা আমার বকে রাখলেই সব চিন্তা মুক্ত হয়। তাহলে আদিত্যদা কতটা শান্তি পায় তুমি যখন তার বুকে মাথা রাখো? মোনা পাখি, সাজাও না আবার সংসার। দেখে দু চোখ জুড়াক। আর শোনো, আমি এখন বের হচ্ছি, রাতে ফিরবো না। কান্নাকাটি করলে খবর আছে কিন্তু। আয়ান বেরিয়ে যাওয়ার পর অর্থি চুপচাপ বসে থাকে। সত্যি কি আদিত্যদাকে সে ঠকাচ্ছে? বিয়ে করে আদিত্যদা আমার ওপর দয়া করছে না তো? না, দয়া করলে আজকের অর্থি কখনো মিসেস অর্থি আদিত্য আহমেদ হতো না। আদিত্য বাসায় ফিরেছে। রাত হয়ে গেছে। রুমে ঢুকে সিগারেট খাচ্ছে। এখানে আসার পর অর্থি শাড়ি পরে না, সালোয়ার কামিজ পরে, কিংবা জিন্সের সাথে লং কামিজ। আজ হঠাৎ শাড়ি পরেছে। আদিত্যকে আরো ভিতরে ভিতরে পুরাচ্ছে। অর্থি ব্যালকনিতে এসে আদিত্য সামনে পাশে দাঁড়ায়। আচ্ছা আদিত্যদা, তোমার মনে হয় না এখন আমাদের বেবি হওয়া দরকার? বয়স তো কম হলো না, তারপর আবার দেরিতে হলে মানুষ বাবুকে তোমার নাতি নাতনি বলবে। আদিত্য অর্থির দিকে তাকিয়ে থেকে আবার সিগারেটে টান দেয়। সে জানে অর্থি কোনো রোমান্টিক উপন্যাস লিখছে, হয়তো তাই এমন কথা বলছে, কারণ এমন উদ্ভট কথা প্রায়ই শোনা যায়। পরে বলে গল্পের প্লট ছিল। অর্থি জবাব না পেয়ে হুট করে আদিত্যকে টেনে ঠোঁট রাখে ওর ঠোঁটে। সিগারেটের সব ধোঁয়া ওর মুখের ভিতরে যেতে কাশতে কাশতে ছেড়ে দেয়। আদিত্য দ্রুত পানি নিয়ে এসে পানি খাওয়ায়। চোখ মুখ লাল হয়ে গেছে। রেগে বলে, এমন কেউ করে? তুমি খাও কেন? চুপ। না, পানি খাও। ওহো, তোমার ঠোঁট। আমার ঠোঁট? কিছু না, জ্বালাই খুব, তাই না? থাকো, আমি গেলাম। অর্থের ব্যবহার যেন সেই পিচ্চি অর্থের মতো হয়ে গেছে। হাত ধরে আদিত্য বলে, ভালোবাসি পিচ্চি। মাই গড, ভালোবাসো? আবার বলো। কানকে বিশ্বাস হচ্ছে না। চিমটি দাও। আমি মেবি স্বপ্ন দেখছি, না হলে আদিত্য দি গ্রেট আহমেদ ভালোবাসি বলছে। দাও দাও, চিমটি দাও। আদিত্য অর্থির নাকে কামড় দেয়। ওহো, লাগলো তো, লাগুক। এত জ্বালাস কেন? এত পোড়াস কেন রে? পড়তে না জানলে পোড়াই কেন? পুরাতে না জানলে পুরো কেন? কথা দিচ্ছি, আজ থেকে জ্বালাবো, পুরাবো। পারমিশন গ্রান্টেড। আদিত্য অর্থিকে কোলে উঠিয়ে নেয়। অর্থি বলে, অতীত সব মেনে নিতে পারবে আমায় আজ? অতীত পাল্টানো যায় না। যদি যেত তাহলে জীবন থেকে 4টে বছর মুছে দিতাম। ভবিষ্যৎ হয়ে থাকবো। এত ভালোবাসবো, সব ভুলিয়ে দিব। অর্থি জানে আদিত্য ছাড়বে না। সংসারটা এবার ভালোবাসা দিয়ে শক্ত করে গড়বে। হুম, সমুদ্রের তীরে বালি দিয়ে গড়বে, কিন্তু ভিত্তি শক্ত থাকবে। দমকা হাওয়ায় যেন ভেঙে না যায়। আজ থেকে শুরু হবে নতুন এক পথ চলা, নতুন করে বেঁচে থাকা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।